কাছে আসার মৌসুম। নুসরাত সুলতানা সেতুতি। পর্ব 51 থেকে 55। সবাই আস্তে ধীরে লনের পথ ধরল। ড্রাইভার চাবিটা এসে অয়নকে দিয়ে গেলেন। সেই চালাবে আজ। জামিল অয়নের পাশাপাশি হাঁটছিল, হঠাৎ ফোন বাজল ওর। নানু ফোন করেছেন। ডাকছেন দ্রুত। জামিল ফোনের লাইন কেটে বলল, আমার যাওয়া হচ্ছে না অয়ন, তোমরা চলে যাও। ইউসা ছিল পেছনে। অমনি বলল, এমা কেন? হঠাৎ কি হলো ভাইয়া? নানু ফোন করেছেন, মামা এসছেন দেখা করতে। অলমোস্ট 4 বছর পর দেখা হবে। গুরুজন বসিয়ে রাখবো। তোমাদের সাথে পরে কোলাব করব না হোক। ইস, ভাবলাম সবাই যাব। জামিল ভ্রু উঁচিয়ে হাসল, বলল, আমি না গেলে তোমার খারাপ লাগবে ইউসা। ইউসার সরল স্বীকারোক্তি। হ্যাঁ, কেন লাগবে না? সবাই একসাথে হওয়ার আনন্দই তো আলাদা। জামিল বুক ফুলিয়ে শ্বাস ফেলল। চোখে মুখে এক অন্যরকম আলো বসল সহসা। ঠোঁট ছড়িয়ে বলল, বিয়ের আয়োজন তো মাত্র শুরু হলো। শপিং টপিং আরও বাকি না। প্রতিদিন যাব, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জামিল হার নাড়ে, অয়নের সাথে কোলাকুলি সেরে উঠে যায় শিউগাড়িতে। ইউসা এমনিই চেয়েছিল সে পথে। অয়ন ডাকল তখনই, ইউসা। ইউসার চোখজোড়া চমকে উঠল একটু। বুকটা কাঁপল সজোরে। কিন্তু তাকালো না, ছুটি করে গলার খাজে চিবুক নামিয়ে রাখল। অয়ন মোলায়েম কণ্ঠে বলল, ইউসা, তুই কি এখনো রেগে আছিস? বলতে বলতে হাতটা ধরতে গেলেই তুরন্ত সরিয়ে নিল মেয়েটা। কিছুটা ছটফট করে বলে, এমনি কথা বলো অয়ন ভাই। হাত ধরছ কেন? অয়ন তাজ্জব হয়ে বলল, ধরলে কি হবে? কদিন পর তোমার বিয়ে হতে যাচ্ছে। মানুষ খারাপ ভাববে। অয়নের কণ্ঠে উদ্বেগ। ইউসা, তুই আমার বোনের মতো। তোকে আমি জন্মাতে দেখেছি। মানুষ কি ভাববে আশ্চর্য। ইউসার বুকের খায় এক নিদারুণ খোঁচা। ধারে চকচক করা ছুরি দিয়ে হৃদয়টা খণ্ড হওয়ার অনুভূতি নিয়ে ঠোঁটের পিঠে ঠোঁট শক্ত করে চেপে রাখল সে। যে মেয়েটা বুঝো হবার পর থেকেই অয়নের বউ হওয়ার স্বপ্ন নিয়ে বড় হয়েছে, ভালোবেসেছে। রাতের পর রাত শয়নের স্বপ্নে ঘর বেঁধেছে মানুষটার সাথে। তার মুখে কি এসব শোনা যায়? তুষির জুতো পরতে সময় লেগেছে। এখন টুকটাক হিল পরেও। তাও আবার একদম নিচু হিল। মাই জবরদস্তি পরান। তাহলে নাকি দেখতে একটু লম্বা লম্বা লাগে। তুষি খুব তাড়াহুড়ো করে হাঁটছিল। অয়ন যাবার বেলায় ওর কানে কানে বলে গেছে, সামনে বসো, আমার পাশে। আর এটাই সে চাইছে না। অয়নের পাশে তো দূর, ওর থেকে এই জন্মে যত হাত দূরে থাকা যায় তত ভালো। কিন্তু এর জন্য কিছু তো ভাবতে হবে। ইস, ওরা বোধ হয় আগে আগে গিয়ে উঠেও পড়ল। এখন না আবার সত্যিই সামনে বসতে হয়। তুষির পায়ের কদমের রাশ নেই। বাতাসের মতো চলছিল। হঠাৎ বাইকের হর্ন এলো কানে। ফিরে চাইতেও পারল না, সার্থ বাইক নিয়ে হুস করে সামনে থেকে ছুটে গেল সহসা। এত জোরে, যেন আরেকটু হলেই গায়ে তুলে দেয়। ছিটকে তুষি দূরে সরে গেল। আর গিয়েই বাড়ি খেল লনে রাখা আরেকটা গাড়ির সাথে। কপালে ঠোকা লেগে প্রচণ্ড ব্যথা পেল তুষি। হাত দিয়ে ডলতে ডলতে মেজাজ খারাপ করে চাইল সার্থর পানে। মানুষটার এসবে যেন কিচ্ছু যায় এলো না। একদম গিয়ে আইরিনের সামনে থামল সে। সাথে সাথে আইরিন বাইকে উঠে বসল। একবার ক্রূর হাসি নিয়ে পিছু ফিরে দেখল তুষির মুখটা। খুব আহ্লাদ নিয়ে বলল, আস্তে চালাবে কিন্তু। আমার ভয় লাগে। সার্থ গুরুগম্ভীর মানুষ। উত্তরে বলল, কেবল ধরে বসো। সাথে সাথে তুষি চোখ সরিয়ে ফেলল। বুকের ভেতর গোল হয়ে ঘুরতে থাকা উত্তাপ আর চোখে তেড়ে আসতে চাওয়া জলটা চেপে আগের মতো জোরে জোরে চলে গেল সামনে। সার্থ ধরে বসতে বলায় যেন আকাশের চাঁদ হাতে পেল আইরিন। দুহাত ছড়িয়ে সার্থর পেটানো শরীরটা জড়িয়ে ধরল সে। তুরন্ত জ্বলন্ত চোখে চাইল সার্থ। আইরিন ঘাবড়ে যায়, হাত সরিয়ে নেয় ধরফিয়ে। সার্থ চিরবির করে বলল, ডোন্ট ক্রস ইয়োর লিমিট। পেছনের স্ট্যান্ড ধরে বসো। আমার গায়ে যেন টাচ না লাগে। বাধ্যের ন্যায় আইরিন হার কাত করল। সার্থ বাইক ছোটাতেই পেছনের স্ট্যান্ড ধরল তাড়াতাড়ি। পরপরই শক্ত চিবুকে ভাবল, খুব অ্যাটিটিউড দেখাচ্ছ সার্থ, দেখাও। আর তো কটা দিন। তারপর এমন ছাই দিয়ে ধরবো, মরে গেলেও ছাড়া পাবে না। তুষি গাড়ির কাছাকাছি এসে একটু থমকাল। অয়ন ইউসা পাশাপাশি দাঁড়িয়ে। অয়ন খুব উত্তেজিত হয়ে কিছু বলছিল, অথচ মূর্তির মতো মাথা নুয়ে শুনছে ইউসা। তুষির শুকনো ঠোঁটে হাসি ফুটল অমনি। পেছনে ফেলে আসা বিদীর্ণ শোকের চুলি সরিয়ে শ্বাস নিল বুক ভরে। তারপর হুড়মুড় করে এসেই গাড়ির পেছনে সিটে উঠে বসল সে। শব্দ পেয়ে অয়ন ইউসা নড়ে ওঠে, দুজনেই ফিরে চায় সেদিকে। অয়ন সাথে সাথে গাড়ির কাছে এলো। জানলার ফাঁকে মাথা নামিয়ে দেখল, তুষি পেছনের সিটে লম্বা হয়ে শুয়ে পড়েছে। ও অবাক হয়ে বলল, তুষি, তোমাকে তো আমি সামনে বসতে বলেছিলাম। তুষি চোখে মুখের এমন ভান করল, যেন খুব অসুস্থ। আসলে আমার গাড়িতে উঠলে খুব মাথা ঘোরে, বমি পায়। তাই এখানে বসলাম। আমি এভাবেই পা ছড়িয়ে যাব। অয়ন আর কিছু বলল না। হয়তো একটু মন খারাপ হলো,
তবে চুপচাপ গিয়ে বসল ড্রাইভ করতে। ঈশা এসে তুষিকে ভালো করে দেখল। সিটের আগাগোড়া পা মেলে বসে আছে। জিজ্ঞেস করল, তুষি, তুমি কি এভাবেই বসবে? তুষির চোখ বন্ধ। জানালো, হ্যাঁ। তাহলে আমি কোথায় বসবো তুষি? তুমি না হয় আমি বসলে আমার কোলে পা রেখ। তুষি ফুঁসে উঠল অমনি। কেন? গাড়িতে কি আর জায়গা নেই? যাও সামনে গিয়ে বসো। ঈশা ঠোঁট উল্টে চেয়ে রইল। তুষি কি ইচ্ছে করে এরকম করছে? ওকে অয়ন ভাইয়ের পাশে বসানোর কোনো ফন্দি নয়তো। তক্ষুনি তুষি খ্যাক করে বলল, কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও। তুমি গিয়ে না বসলে আমরা যাব কিভাবে? আশ্চর্য, তাড়াতাড়ি। অয়ন এক কাঠি ওপরে গিয়ে দরজা ঠেলে দিল। ঈশার সামনেই হা করে খুলল সেটা। তারপর নরম স্বরে বলল, ওহ। ঈশা হাতের আঙুল কোচলাল কিছুক্ষণ। অনিচ্ছা সত্ত্বেও নিরুপায় হয়ে গিয়ে উঠল গাড়িতে। তুষি বিজয়ী হাসে। চোখ নাচিয়ে নাচিয়ে ভাবে, এই যেভাবে তোমাকে তোমার অয়ন ভাইয়ের পাশে বসালাম ঈশা, এভাবেই তোমাদের সারা জীবন আমি পাশাপাশি রেখে দেব। দেখো, ঠিক পারবো আমি। গাড়ি হাইওয়েতে উঠেছে অনেকটা সময়। এটা পার হলেই যমুনার বিশাল চত্বর পড়বে। তুষি পেছনে বসে শুধু ঈশাকে দেখছিল। মেয়েটা কেমন জড়বস্তুর মতো একভাবে বসে আছে। শোকাহত মুখখানা কি বিমর্ষ ওর। তুষির তাতে মন খারাপ হয়, কষ্ট লাগে। কিন্তু এক্ষুনি ঈশাকে ও কোনো সুখ থেকে পরিত্রাণ দিতে পারবে না। বরং ওর সামনে না চাইতেও তুষিকে অয়নের সাথে বিয়ের বন্দোবস্ত করতে হবে। তুষি দীর্ঘশ্বাস ফেলার মাঝেই হঠাৎ চোখ পড়ল গাড়ির ভিউ মিররে। ঠিক অয়নের মনোযোগী চোখচোরা ভেসে আছে তাতে। ড্রাইভিং এর ফাঁকে বারবার এদিকেই দেখছিল বোধ হয়। তুষি অস্বস্তিতে ডুবে গেল, বসল নড়েচড়ে। অনীহ চিত্তে মুখ ঘুরিয়ে নিল জানলায়। ঠিক তার 2 সেকেন্ড পরিয়ে একটা তীক্ষ্ণ হর্নের শব্দ শোনা গেল। মাথা ঘুরিয়ে পেছনে চাইল তুষি। সার্থর বাইক আসছে। আইরিন পেছনে বসা। ওর চোখের সামনেই বাইকটা গাড়ির ছুঁই ছুঁই হয়ে একটু সামনে চলে গেল। মেয়েটার বুক মুচড়ে উঠল দুজনকে ফের একসাথে দেখে। এই মুহূর্তে আইরিনকে পৃথিবীর সবথেকে ভাগ্যবতী মনে হলো তুষির। সার্থর বাইকে তো আজ অবধি ওঠেনি। কখনো ছুঁয়েও দেখেনি সেটা। অথচ দিব্যি আইরিন বসে গেল। তাও ওনার অত কাছে। অতটা। আচ্ছা, যতবার গাড়িতে ব্রেক কষা হবে, মেয়েটা কি ওনার গায়ের ওপর পড়বে না? মিশবে না ওদের শরীর? তুষির চোখ টলমল করে ওঠে। বুকের পাঁজর ছিঁড়ে যায়। প্রিয় মানুষের সাথে দ্বিতীয় নারী দেখা যায় কখনো? তাহলে ও কিভাবে দেখবে? ও যে ভালোবাসে, খুব ভালোবাসে সার্থকে। ভেজা ছলছলে নয়ন মেলে সার্থর ছুটে যাওয়া বাইকের দিকে একভাবে চেয়ে রইল তুষি। সার্থর চোখে সানগ্লাস, পরনে গাঢ় চেক শার্ট। তার মনোযোগ কি তখন ব্যস্ত রাস্তায় ছিল? উহু। রোদ চশমার পুরু কাঁচ ভেদ করে তীক্ষ্ণ নজর বারবার বাইকের লুকিং গ্লাসে ফেলছিল সে। যেখানে স্পষ্ট তুষির বিমর্ষ মেদুর চেহারা ভেসে আছে। খোলা জানলায় মাথাটা একটু ঠেসে রেখেছে মেয়েটা। কাঁধের দুপাশ থেকে চুলগুলো উছিল হাওয়ায়। চেয়ে থেকে থেকে সার্থর গোছানো কপাল টানটান হয় অচিরে। পাল্টে যায় চাউনি। চিবুকের শক্তপোক্ত গড়নে আহামরি বদল আসে। তুষির চোখ সার্থর চওড়া পিঠে, আসে পুরুষের নজর বাইকের মিররের ওপর। ঠিক এই অদ্ভুত এক চোখাচোখিতেই যেন বহু বছর কাটল। গুমরে গুমরে ওঠা কিছু বেদনারা গাইল। কি যে বলবো আর, এই দূরত্ব তার। দেখিনি রে কোনো শেষ। তবু দেখ না তুই, বসে পাশটাতেই। গেলি আলোকবর্ষ দেশ। হারিয়ে গেলাম, ফুরিয়ে এলাম। চোখে শুকিয়ে গেল জল। বেঁচে থেকে লাভ কি বল? তোকে ছাড়া আর। খুঁজেছে জবাব অচল। মন কোথাকার। যা চলে তুই, ওহ সব ভুলে তুই। গাড়ি একটা বিশালাকা মলের সামনে ভিড়ল। সব দিকে গিজগিজ করছে মানুষ। ব্যস্ত শহরের ততোধিক ব্যস্ত চারিপাশ। অয়ন আগে নামল, এরপর ঈশা। তুষি যখনই নামতে যাবে, কিছুতে বেঁধে জুতোটা উল্টে গেল হঠাৎ। অমনি থুবড়ে পড়তে নিল মাটিতে। ঈশা দুহাত মেলে ধরফিয়ে ধরল। উদ্বিগ্ন হয়ে বলল, তুষি, তুমি ঠিক আছো? মেয়েটা ব্যথায় কোকাচ্ছে। পায়ের দুটো আঙুল উল্টে মুচকে গিয়েছে হয়তো। অমৃদু আর্তনাদ করে বলল, উফ, পায়ে কি জোরে লাগলো বাবারে। অয়ন গাড়ি পার্ক করছিল। চোখে মুখে চিন্তা নিয়ে ছুটে এলো অমনি। একেবারে নিঃসংকোচে এক হাঁটু মুড়ে বসল ওর পায়ের কাছে। আঙুলে হাত পড়তেই তুষি থমকে চেয়ে রইল। অয়ন আঙুলে হাত বোলাচ্ছে। মালিশ করছে টেনে টেনে। মাঝে মুখ তুলে সুধাল, একটু কমেছে তুষি। মেয়েটা নড়ে উঠল। বিব্রতকর দৃষ্টি ঘুরিয়ে চাইল ঈশার পানে। ঈশার এলোমেলো চাউনি মাটিতে। তুষি মৃদু কণ্ঠে বলল, আমি আমি ঠিক আছি। আপনি উঠুন। অয়ন খেয়াল করল তুষির এক পায়ে জুতো নেই। সাথে সাথে আশেপাশে চেয়ে খুঁজল সেটা। জুতো এক হাত দূরে পড়েছিল। অয়ন দিয়ে হাতে তুলে এনে রাখল ওর সামনে। তারপর নিজে পা ছুঁয়ে পড়াতে চাইলে তুষি ছিটকে সরে যায়। বিরোধাভাস করে উঁচু স্বরে, না না আমি পারবো। আপনি রাখুন। রিল্যাক্স তুষি, এত অকওয়ার্ড ফিল করার কিছু নেই। তুষির কণ্ঠে অটল জেদ।
আপনি রেখে দিন প্লিজ। অয়ন হার মানল। জুতো রেখে উঠে দাঁড়ালো ফের। শ্বাস ফেলে বলল, আমি ভেতরে যাই, তোমরা এসো। ও চলে যায়। তুষি অসহায় চোখে তাকায় ইউষার পানে। নিশ্চয়ই যন্ত্রণায় মেয়েটার বুকের হাড় টনটন করছে এখন। অথচ মেয়েটা গাল ভরে হাসল। মাথা ঝাঁকিয়ে বলল, দেখেছ, অয়ন ভাই এখনই তোমাকে কেমন কুইন ট্রিট দিচ্ছে। জুতো পরাতে চাইল। আর কি চাই বলো তো? তুষি জবাব দেয়ার আগেই চোখ পড়ল মলের গেইটে। টানটান শরীরটা নিয়ে দাঁড়িয়ে আছে সার্থ। মলের কাচের দোরের হাতলটা শক্ত করে চেপে রাখা মুঠোয়। চোখাচোখি হতেই মুখ ঘুরিয়ে সহসা ভেতরে ঢুকল সে। পেছনে পেছনে হাঁটল আইরিন। চেহারায় বড্ড বিরক্তি তার। দুজনের ওই প্রস্থান দেখে মলিন চোখে হাসল তুষি। ইউষার দিকে চেয়ে বলল, আমি যা চাই তা আমি কোনোদিন পাবো না। আর তুমি যা চাও তা আমি কোনোদিন নেব না। শেষ লাইন তুষি মনে মনে বলল, ইউষার কান অবধি গেল না। তবে এক অন্যরকম পুরনো ব্যথায় বিবশ চিত্তে আকাশের পানে চেয়ে রইল মেয়েটা। আজ ওরা পার্টির জন্য শপিংয়ে এসেছে। কাল হয়তো বিয়ের জন্যও আসবে। অয়ন ভাইয়ের বিয়ে, ওর অয়ন ভাই। তার বিয়ের শেরওয়ানিটা কি হাতে ধরে কিনতে হবে ইউষার। আহা, এমন বিষাক্ত মুহূর্ত ও সইতে পারবে পৃথিবী। যেহেতু একই মল, তাই আলাদা এলেও পাঁচজন ঘুরে ফিরে সেই একই জায়গায় এলো। এ দোকান ও দোকান ঘুরে জামাকাপড় দেখছিল আইরিন। তার উচ্ছ্বাস সবচেয়ে বেশি। পার্টির জন্য মাম্মাম আলাদা করে গাউন মেক করে দেবে বললেও আজও এখান থেকেও একটা নেবে। আর তা যদি স্বার্থ পছন্দ করে দেয়, তাও আবার তুষির সামনে, তাহলে যে সোনায় সোহাগা। অয়ন, তুষি, ইউষা একটা গাউনের শোরুমে ঢুকেছে। চারদিকে সব ডিজাইনার ফ্লাফি গাউন এক এক রকম ম্যানিকুইনের গায়ে পরানো। তুষি এত চকমকে বড় মল কোনোদিন দেখেনি। বাইরে থেকে বহুবার গেলেও একদম ভেতরে আসার কপাল হয়নি কখনো। চোখ বড় করে মাথা ঘুরিয়ে ঘুরিয়ে অবাক হয়ে সব দেখছিল তাই। একটা ম্যানিকুইন হাতাকাটা সাদা গাউন পরে দাঁড় করিয়ে রাখা ছিল কোণে। দেখতে যেন জীবন্ত মানুষ। দুহাত কোমরে ভাঁজ করে রাখা, চুলে বেনুনি। তুষি এদিক ওদিক দেখতে গিয়ে ধাক্কা লাগলো ওটায়। সহসা জিভ কেটে বলল, সরি সরি আপু, দেখিনি আমি। পরপর অবাক চোখে ম্যানিকুইনের পা থেকে মাথা অবধি দেখল সে। মুখে হাত দিয়ে বলল, হায় হায়, তোমার তো এ দেখা যাচ্ছে আপু। হাতাটা আরেকটু বড় পড়তে পারলে না? ছি ছি। তুষি বিব্রত চোখে এদিক ওদিক তাকায়। যেন ভারী লজ্জা পেয়েছে। পরপর নিজের ওড়না নিয়ে মূর্তির উন্মুখ বাহুর নিচে থাকার চেষ্টা করতেই নড়েচড়ে পড়তে নিল সেটা। অয়ন উল্টো পাশেই ছিল। তড়িঘড়ি করে চেপে ধরল অমনি। হকচকিয়ে বলল, তুমি ফেলছিলে। তুষির ঠোঁট ফাঁকা হয়ে গেল। ভ্রু কপালে তুলে বলল, এটা মূর্তি। আমি তো মানুষ ভেবেছিলাম। অয়ন ম্যানিকুইন সোজা করে রাখল। দুপাশে মাথা নেড়ে হেসে ফেলল সাথে। নিজের বোকামিতে তুষি ভারী লজ্জা পেল। মাথা চুলকে হাসল সেও। অথচ দুজনের এই হাসাহাসি দেখে কোথাও দাঁড়িয়ে দাঁড়িয়েই পুরে ছাই হলো কেউ একজন। ইউষা সারা মার্কেট চক্কর কেটেও কিছু পছন্দ করতে পারল না। ওর তো সেই ইচ্ছেই নেই। শপিং করতে অন্তত মন থাকা চাই, তাও আছে কি? ইউষা উদাস চোখে একটা টেডি বিয়ারের পানে চেয়ে রইল। এক পাশে ঠেসে রাখা পুতুলের ভিত ছেড়ে ওকে একদম আরেক পাশে রাখা হয়েছে। ইউষা গিয়ে হ্যান্ডশেক করে বলল, হ্যালো টেডি। আমি ইউষা। তুমি বুঝি একা? জানো, তোমার মতো আমিও অনেক একা। আশেপাশে সবাই আছে, কিন্তু তাও। সাথে সাথে কথা কেড়ে নিল কেউ একজন। কিন্তু তাও আমার একা লাগছে। কারণ আমি তো অনেক দরদি। নিজের ভালোবাসার মানুষের সাথে অন্য মেয়ের ধরে বেঁধে বিয়ে দিয়ে দিচ্ছি দেখলে। এই টেডি, তুমি কিন্তু একদম আমার মতো হও না। কারণ গাধা কখনো মানুষ হলেও ইউষারা কিন্তু কখনো মানুষ হয় না। ইউষা ঠোঁট ফুলিয়ে চাইল, তুমি আমার সাথে এমন করছো কেন তুষি? তুষি উত্তর দেয় না। বেঞ্চি কেটে চলে যায়। গিয়ে একদম একটা ফুড কোর্টের সামনের চেয়ার টেনে বসে। একটু পর অয়ন এলো সেথায়। পাশের চেয়ারে টান বসিয়ে বলল, তুমি এখানে? আমি কখন থেকে খুঁজছি। কেন? ওদিকের ড্রেসগুলো সুন্দর। নতুন লঞ্চ হয়েছে। আই থিঙ্ক তোমার পছন্দ হবে। তুষি চুপ। মুখটা গোছ হয়ে আছে। টেবিলের রাখা তার হাতের ওপর হঠাৎ হাত রাখল অয়ন। তুষির সাথে সাথে হাতটা ছাড়িয়ে নিল। গলা তুলে ডাকল, ইউষা, এদিকে এসো। মেয়েটা এতক্ষণ ওই একই জায়গায় ঠায় দাঁড়িয়েছে। অয়নকে দেখেই এগোয়নি। ডাক শুনে বাধ্য হয়ে এলো এবার। তুষি অয়নের পাশের চেয়ারটা আগেভাগে টেনে দিয়ে বলল, বসো বসো। ইউষা তুষির পাশেটায় বসতে গেলেই দুম করে সেখানে কাঁধের ব্যাগ রাখল ও। রুক্ষ স্বরে বলল, ওখানে বসতে বললাম না। যাও। ইউষা ক্লান্ত শ্বাস ফেলল। গিয়ে বসল কোনো রকম। অয়ন মেনু কার্ড ফেলে দিয়ে বলে, কি খাবি? ইউষা বলল, কিছু না। অয়ন তাও শুধায়, চকলেট স্মুদি? না। সফট ড্রিঙ্ক সব। তুষি মুগ্ধ চোখে গালে হাত দিয়ে চেয়ে রইল। মনে হলো পৃথিবীর সেরা দম্পতি দেখছে ও।
আহা কি সুন্দর লাগছে পাশাপাশি। এই কথাবার্তার সময় আরেকটু দীর্ঘ হওয়া উচিত না। ও চট করে উঠে দাঁড়িয়ে বলল, আমি একটু ওয়াশরুমে যাই। ইউষা উঠতে নেয়, আমিও আসছি। না না, তোমরা কথা বলো। তুষি তড়িৎ হাঁটা ধরল। সেই গতি থামল ঠিক ফুডকোর্টের বাইরে এসে। দুপাশে শোরুম, মাঝে খালি জায়গা। বাইরে তখন খুব বাতাস, চলাফেরায় হুহু শব্দ হচ্ছে। তুষি আড়ালে এসে দাঁড়ালো, থাই গ্লাসের ফাঁকা দিয়ে হাসি মুখে চেয়ে রইল ওদের দিকে। অয়ন ইউষার সাথে কিছু বলছে, সেই লনের মতোই উদ্বেগ চেহারায়। আর ইউষা এবারেও সেই একই রকম নিশ্চুপ বসে। তুষি দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে মুখের সামনে এসে উড়ে পড়া চুল, পেছনে উড়ে যাওয়া ওনার প্রান্ত ঠিকঠাক করতে থাকে। সার্থ ঠিক তখনই ওর পেছনে এসে দাঁড়ালো। অমনি বাতাসে তুষির উড়ু উড়ু ওনা গিয়ে বসে গেল মুখটায়। মুহূর্তে ওইটুকু কাপড়ে সার্থর চেহারা ঢেকে গেল। একটু থমকাল ছেলেটা, অথচ ওড়না সরান না, চুপচাপ দাঁড়িয়ে রইল অমন। আচমকা তুষির নজর পড়ল টেনে রাখা কাছে। ওনায় মুখ ঢেকে থাকা একটা মানুষ দেখেই চকিতে ফিরে চাইল সে। পিলে শুদ্ধ চমকে গেল পরপর। তড়িঘড়ি করে ওনা টেনে নিজের কাছে নিয়ে এলো সে। সার্থ চোখ বুজেছিল, খুব আস্তে ধীরে খুলে তাকালো এইবার। কপালে দুটো ভাঁজ তার সব সময় থাকে। তুষি ঢোক গেলে এদিক ওদিক তাকায়। সার্থ যখনই বলতে নেয়, লিসেন, পুরোটা না শুনেই তাড়াহুড়ো পায় হাঁটা ধরে তুষি। অমনি সার্থর মসৃণ চাউনি ভীষণ রাগে দপ করে উঠল। দাঁত পিষে আওড়াল, বেয়াদব। তুষি জোরে জোরে হেঁটে ওয়াশরুমে ঢুকল। ঝা চকচকে বিশাল ওয়াশরুম এটা। একপাশের মার্কেটের জন্য বরাদ্দ। প্রথম অংশে 4টে বেসিন পাতানো, পেছনে সারি সারি করে 3টে টয়লেট রুম। ভেতরে একটা মেয়ে ছিল শুধু। বেসিনের আয়না দেখে ঠোঁটে লিপস্টিক পড়ছে। তুষি আরেকটা বেসিনের ট্যাপ ছেড়ে মুখে পানি দেয়। নীরস চোখ তুলে আয়নায় রাখে। মাঝপথে ভেসে ওঠে একটু আগের দৃশ্য। ওড়না সরানোর পর সাথর সেই ধারালো চিবুক, সেই তীক্ষ্ণ চোখ মেলে তাকানো। তুষি ক্লান্ত চিত্তে মাথা নুয়ে নিল। এখনো বুক ধরফর করছে। উফ, এই এক জ্বালা। ওনাকে দেখলেই অবুঝ হৃদয় নিয়ন্ত্রণে থাকে না। আজও সে ভীষণ রকম নার্ভাস হয়ে যায়। এখনো ইচ্ছে করে ওনাকে দুচোখ ভরে দেখতে। কিন্তু এসবে আর কি লাভ? উনি তো এখন অন্য। সারা জীবনের জন্য তুষির থেকে আলাদা হওয়ার জন্য আইরিনকে বেছে নিয়েছেন। আবার ওকে দেখাতে হবু বউ নিয়ে শপিং করতে এসেছেন, নিজে কিনে কেটে দিচ্ছেন সবকিছু। তুষি কাষ্ঠ হেসে ওনা তুলে মুখের পানি মুছল। আচমকা তেরে আসা ঝড়ের মতো দরজা দিয়ে ঢুকল সার্থ। তার ওই ভূতের মতো আগমনে হেপাশের মেয়েটাও চমকে গেল খুব। আতকে বলল, এ কি, এটা লেডিস ওয়াশরুম। আপনি কেন ঢুকেছেন? কথা শুনে ফিরল তুষি। হতবুদ্ধি হয়ে গেল সাথে। সার্থ জবাব দিল না। জ্বলন্ত চোখে চাইল তুষির পানে। মেয়েটা যখন প্রকট চোখে চেয়ে অমনি ওর হাতটা টেনেই বেসিনের দেওয়ালে চেপে ধরল সার্থ। তুষির কোমর থেকে পিঠটাও ধরাম করে লাগলো গিয়ে সেথায়। ফের এক চোখ ব্যথায় চোখ বুজে ফেলল সে। দেওয়ালে ঠেসে ধরা মেদুর আননের সামনে একটু ঝুঁকে এলো সার্থ। তপ্ত শ্বাসের স্পর্শে অমনি তুষি অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। সার্থ এতে আরো চটে যায়। নিমিষে হিসইস করে বলে, শ্বাসটা হঠাৎ এত বাড়ল কেন তুষি? কাকে দেখাচ্ছ এত তেজ? তুষি কথা বলল না, চোখ তুলল না। মুখটা পাথর করে ঘুরিয়ে রাখল অন্যদিকে। এত অনীহায়, সার্থ সবল হাতে কোনুই চেপে ধরে অমনি। রাগে শরীর কাঁপছে তার। হুঙ্কার ছুড়ল কঠিন স্বরে, আমার দিকে তাকাও। আয় মেয়ে, আমি তোমার সাথে কথা বলছি। তুষি তাও ফিরল না। ভান করল কানে শোনেনি। জেদ তো ওরও কম নেই। একই রকম গাঁট হয়ে রইল। এদিকে পাশের মেয়েটি ব্যাপারখানা ড্যাব ড্যাব করে দেখছিল। ভরকে গেছিল চোখের সামনে একটা ছেলে অন্য মেয়েকে ঠেসে ঠুসে ধরায়। কিন্তু এইবার মনে হলো মুখ খোলা উচিত। এ ছেলে নির্ঘাত মেয়েটাকে বিরক্ত করছে। হম্বিতম্বি করে বলল, আচ্ছা, আপনি অসভ্যতামি করছেন কেন? কেন ওনাকে বিরক্ত করছেন? ছাড়ুন ওনাকে, ছাড়ুন। সার্থ ক্ষিপ্ত চোখে চাইল। দাঁত চিবিয়ে চিবিয়ে বলল, মাইন্ড ইয়োর অন বিজনেস। ওকে ছাড় না ধরব সেটা আমার ব্যাপার। অন বিজনেস মানে? আপনি আমার সামনে এমন অভদ্রতা করবেন, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব? দেখতে ইচ্ছে না হলে চোখ বন্ধ করে থাকুন। মেয়েটি জবাব দিতে গেলে মৃদু কণ্ঠে কথা বলল তুষি। উনি উনি আমার পরিচিত। তার বলার ধরনে মেয়েটি থামে। বুঝে নেয় ব্যাপারটা পরিচিতিতে আটকে নেই, বরং গভীর কিছু হবে। নির্ঘাত বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, মান অভিমান চলছে। অতিষ্ঠ শ্বাস ফেলে কাঁধ ব্যাগ হাতে ভরে চুপচাপ বেরিয়ে গেল সে। দরজা থেকে চোখ সরিয়ে তাকালো তুষি। চাইল ঠিক সার্থর দোপদোপে চোখের তারায়। 1 সেকেন্ড চোখাচোখির মাঝেই ফের নামিয়ে নিল মুখটা। সার্থ বলতে নেয়, তুষি তুমি হাত ছাড়ুন। আমি বলছি আমার হাতটা ছাড়ুন। বাড়াবাড়ি কর। বললাম না হাত ছাড়ুন। তুষি চেঁচিয়ে ওঠায়, সার্থর শক্ত কপাল মসৃণ হয়ে গেল। সাথে সাথে ছাড়ল ওর হাতটা।
তুষি মাটিতে চেয়ে শ্বাস ছাড়ল। গায়ে ওড়না ঠিকঠাক করে পাশ কাটাতে নিল চুপচাপ। বিধিবাম ওয়াশরুমের পিচ্ছিল মেঝেতে পাটা হড়কে গেল তখনই। অপ্রস্তুতিতে চিত হয়ে পড়তে নিলেই খাড়ের পেছনে থাবার মতো চেপে ধরল স্বার্থ। একেবারে 4 আঙুল দিয়ে পুঁটি মাছের মতো খপ করে ধরে মাথাটা নিয়ে এলো কাছে। তুষির নাক এসে ঠুকল তার বুকের মাঝে। এক ছটকা খোলা চুলের ঝাপটায় চোখ খিচে ফেলল স্বার্থ। পুরুষালী শিরায় শিরায় চুলের সুখান পৌঁছে গেল বোধ হয়। বন্ধ পলক টেনে আস্তে ধীরে চাইল সে। তুষি চোখ রাঙিয়ে চেয়েছিল। স্বার্থ তাকাতেই তুরন্ত গতিতে হাত থেকে হাতটা ছাড়িয়ে দিল ওর। স্বার্থ বিদ্রুপ করে বলল, আগে 2 কদম হাঁটতে শেখো, তারপর এইভাবে তাকাবে। তুষি উত্তর দেয় না, অবজ্ঞা দেখায়। ঘুরে যেতে নেয়, সাথে সাথে ওনার মাথা টেনে ধরল স্বার্থ। গলায় টান পড়তেই থমকে দাঁড়ালো মেয়েটা। ক্লান্ত, অতিষ্ঠ গলায় সুথাল। কি চাইছেন আপনি? স্বার্থ তপ্ত কণ্ঠে বলল, আমি বলেছি না আমার কথা আছে। যতক্ষণ না শেষ হয় চুপচাপ দাঁড়িয়ে থাকবে। কথার মাঝে এই ধরনের বেয়াদবি আমার একদম পছন্দ নয়। তুষি ফিরে চাইল, বলল, বেয়াদবি তো আপনি করছেন। আমাকে কথা শোনানোর জন্য মেয়েদের ওয়াশরুম অবধি চলে আসতে হবে। স্বার্থ ঝট করে ওনায় টান মারল। উত্তাল ঢেউ যেমন তীরে এসে লাগে সেইভাবে তুষি ফেরে এসে পড়ল তার বুকের খাঁচায়। তুমি এই মুহূর্তে গর্তে গিয়ে ঢুকলে আমি সেখানেও চলে যাব। কিন্তু তোমাকে আমার কথা শুনতে হবে। ইউ হ্যাভ টু। তুষি কাঠ গলায় বলল, আমার আপনার সাথে কোনো কথা নেই। স্বার্থ আগুন চোখে হাসল, বলল, স্বাভাবিক। অয়ন আছে যে। মুখের রং বদলে গেল তুষির। নাক ফুলিয়ে বলল, আপনি যদি এমন কিছু ভেবে থাকেন তাহলে সেই ভাবনার জন্য আপনাকে অভিনন্দন। স্বার্থর মাথা এমনিই গরম। চেতে বলল, তোমার লজ্জা করে না সামান্য বিয়ের কথা উঠতেই মাঝরাতে ছাদে বসে অয়নের হাত ধরাধরি করছো? অথচ আমি এখনো আইরিনের শরীরে একটা নখ অবধি ছোঁয়াইনি। কেন ছুতে দিচ্ছে না? ছোঁয়ার জন্য ছটফট লাগছে। সেই তেজ কি তাহলে আমার সাথে দেখাচ্ছেন? এটাই বুঝি আপনার পুরুষত্ব? স্বার্থ ডানভ্রু নাচিয়ে বলল, পুরুষত্ব? তুমি এই শরীরে আমার পুরুষত্ব নিয়ে কথা বলছো? তারপর কেমন অদ্ভুত চোখে তুষির কোমর হতে মুখ অবধি দেখল সে। ঠোঁটের কোণ তুলে বাঁকা হেসে বলল, আমি পুরুষত্ব দেখানো শুরু করলে তুমি 1 মাস ঠিক করে হাঁটতেই পারবে না। তুষি প্রথমে বোঝেনি। বোকার মতো চাইল। এর মাঝেই খট করে শব্দ হলো দরজায়। আরেকটা মেয়ে ঢুকেছে। সাথে থতমত খেয়ে দাঁড়িয়ে গেছে ওখানেই। স্বার্থ মেয়েটাকে দেখে আর কথা বাড়াল না। ওড়নাটা গুছিয়ে তুষির কাঁধে তুলে দিল। কণ্ঠ নামিয়ে হুকুম ছুড়ল, রাতে ছাদে আসবে। আই নিড টু ফিনিশ মাই পয়েন্ট। ওপাশের উত্তরের আশায় সে রইল না। বেরিয়ে গেল তেজি পায়। মেয়েটা হতবাক হয়ে চেয়ে রইল কিছুক্ষণ। পরপর নাক কুচকে বিড়বিড় করল, দেশটা আর শোভ নেই। মলের ওয়াশরুমেও এসব শুরু করে দিয়েছে। তুষির কানে কথাগুলো ঢুকল, তবে মাথা অবধি গেল না। কারণ চোখের সামনে আস্ত দুনিয়া ভো ভো করে ঘুরছে। স্বার্থর কথা পাই টু পাই গিয়ে গেঁথেছে সেখানে। লোকটা কি বলে গেল, কি শুনল? নাকি রাগে, নার্ভাসনেসে আর বুকের টিপটিপ শব্দে তুষি কিছু উল্টোপাল্টা শুনে ফেলল। উনি তো এরকম কথা বলতে পারেন না, তাই না? তুষি ওয়াশরুম থেকে বাইরে এসে একটা বড় শ্বাস নিল। ঠোঁটে জলাল মিথ্যে মিথ্যে হাসি। পাছে কেউ বুকের কোণে ঠেসে রাখা সুনামি বুঝে না যায়। তারপর হাঁটা ধরল ফুডকোর্টের দিকে। ওখানেই তো ইউষা আর অয়ন ভাই ছিলেন। একদম একা, আলাদা দুজনকে রেখে আসার বুদ্ধিটা মন্দ হয়নি ওর। এতক্ষণে নিশ্চয়ই ওদের সব মিটমাট হয়ে গেছে। নিশ্চয়ই অয়ন ভাই বুঝে ফেলেছেন ইউষা ওনাকে পাগলের মতো ভালোবাসে, উন্মাদের ন্যায় চায়। আচ্ছা তাহলে এখন বিয়ে কি শুনবে তুষি? অয়ন ভাই নিশ্চিত অনুতপ্ত হয়ে বলবেন, তুষি আমি ইউষাকে বিয়ে করব, তুমি আমাকে ক্ষমা করে দিও। তখন মনে মনে খুব হাসবে তুষি। উল্লাস আর বিজয়ের হাসি। মেয়েটা ছটফটে পায়ে হাজির হলো সেখানে। ইউষা চেয়ারেই বসে। সামনের টেবিলে একটা সফট ড্রিঙ্কস ভরা অন টাইম গ্লাস রাখা। অথচ খাওয়ার বদলে উদাস চোখে সেটাকে চেয়ে দেখছিল ও। তুষি আসতেই ধ্যান ভেঙে উঠে দাঁড়ালো অমনি। বলল, এসেছ, এত দেরি হলো যে? তুষির মুখের হাসি মুছে গেল। উদ্গ্রীব হয়ে দেখল চারিপাশ। অয়নকে না পেয়ে সুথাল। অয়ন ভাই। ইউষা দীর্ঘশ্বাস ফেলে বলল, রাগ করেছেন? সে কি, কেন? ইউষার স্বর মলিন। আমাকে বারবার জিজ্ঞেস করছিলেন কি হয়েছে। ওনার সাথে কথা কেন বলছি না। উত্তর দিচ্ছিলাম না দেখে নিজেই ধৈর্য হারিয়ে চলে গেল। বলেই সরল ঠোঁটে ফিক করে হেসে ফেলল মেয়েটা। তুষির সব আশা, সব উত্তেজনা ফুস করে উবে গেল হাওয়ায়। টাস করে কপালে চট মারল সে। ইউষা অবাক হয়ে বলল, ওমা, কপাল চাপড়াচ্ছ কেন? তুষি থমথম করে বলল, চাপড়াচ্ছি না। কপালে অনেক সুক্ত, লোর নিতে না পেরে খুলে পড়ছে। তাই চেপে চেপে আটকাচ্ছি। ইউষা শব্দ করে হেসে উঠল। তুষির মুখটা অন্ধকারের মতো কালো হলো তাতে।
ও জানে ইউসার এই হাসি মিথ্যে, চেহারার এই ছকছকে ভাবটুকু মিথ্যে। যদি সত্যি কিছু থাকে তাহলে সেটা শুধুই ওর যন্ত্রণা, ওর বিরহ। একতরফা ভালোবাসে যারা, ওরা বোঝে বিরহের দহন কি জিনিস, কি মৃত্যুর মতো নিদারুণ কষ্ট তাতে। ইউসা এসে হাত ধরল তখনই। বলল, চলো তুষি, এবার কোমর বেঁধে কেনাকাটা করি। দুটো জামা ছাড়া কিচ্ছু কেনা হয়নি। আইরিন আপুকে দেখেছ? ব্যাগ ধরছে না হাতে। তুষি ওর ইশারা করার দিকে ফিরে চাইল। কাচের ওপারে থাকা শোরুমটায় দেখা যাচ্ছে আইরিনকে। শপিং এ মুশকুল, গোটা মার্কেটই তুলে নেবে বোধ হয়। দুহাত ভরতি ব্যাগ, অথচ তুষির বেহায়া নজর খুঁজে মূল্য সার্থকে। তখন বেরিয়ে কোথায় গেল লোকটা? কোথাও দেখতে পাচ্ছেন না তো। বিশাল রংচঙে লাইট ঝোলানো অর্নামেন্টসের দোকানে ঢুকলো ওরা। ইউসা বলল, তোমার না চুড়ি অনেক ভালো লাগে, চলো কিছু চুড়ি নিয়ে নিই। তুষি একটু অন্যমনস্ক। ওয়াশরুমের কথাগুলো ওর মাথা থেকে যায়নি এখনো। বুঝতে পারছে না হুট করে ওই পাথরের লোকের হলোটা কি। ছাদে যেতে কেন বলল? ওহ, নির্ঘাত তুষি কথা বলছে না দেখে ইগোতে লেগেছে। লাগুক, যত ইচ্ছে লাগুক। তুষি ফিরেও তাকাবে না। যাকে বিয়ে করছে তাকে নিয়ে শুয়ে থাকুক ছাদে। ইউসা ততক্ষণে 1 ডজন চুড়ি নিয়েছে হাতে। কিছু নিজের জন্য, কিছু তুষির। দোকানে সে সময় সেলসম্যান ছিলেন না। আজান পড়ায় নামাজে গিয়েছেন। ম্যানেজার হিন্দু, উনি বসেছিলেন সেখানে। ইউসা দুটো চুড়ি ছাড়িয়ে তুষির হাতে ঢুকাতে গেল, পারল না। মনে হলো ছোট। জিজ্ঞেস করল, এর থেকে বড় সাইজ নেই? উনি বললেন, এটাই তো ঢুকবে। আপনি বোধহয় পারছেন না। দেখি আমাকে দিন। বলেই একটানে তুষির হাতের কবজি চেপে ধরলেন তিনি। ধরার তোর এত বেশি, তুষির শরীর শুদ্ধ ঝুঁকে গেল ওদিকে। সহসা কোত্থেকে উড়ে গিয়ে এই ক্ষুব্ধ চিত্তে লোকটার কলারে এক হাতে থাবা মারল সার্থ, আচমকা আক্রমণে। ভদ্রলোক হকচকিয়ে চাইলেন। কিছু বলার আগেই সার্থ কষে এক চট মারল গালে। সঙ্গে সঙ্গে একটা ছোট্ট বাজ যেন আছড়ে পড়ল হেথায়। ইউসা মুখ চেপে ধরল, চোখ ফেটে বেরিয়ে এলো তুষির। অয়ন ফোনে কথা শেষ করে হেঁটে আসছিল, সামনের ওই দৃশ্যে ছুটে এলো এবার। এদিকে ম্যানেজার বনে গেলেন, পরপরই গর্জে উঠলেন ভীষণ রাগে। ইউ স্ল্যাপড মি। আপনি জানেন এই শপের মালিককে? আমি ওনার। পথিমধ্যেই সার্থ দ্বিতীয় চড় মারল। লোকটা ফের বলতে নেয়, আপনার এত বড় সা। এইবার 3 নম্বর চড়টাও সপাটে বসিয়ে দিল সে। অমন পোক্ত হাতের এক একটা থাপ্পড়ে লোকটার মাথা চক্কর কাটার জোগাড়। ভয়ে আর্তনাদ করে উঠলেন, পুলিশ পুলিশ, মার্কেটে গুন্ডা পড়েছে, পুলিশ, কেউ পুলিশে খবর দিন প্লিজ, পুলিশ পুলিশ। অয়ন দীর্ঘশ্বাস ফেলে বলল, উনি পুলিশ? লোকটার চক্ষু চরকাচ, চড়াল ঝুলে পড়ে নিমিষে। অয়ন এসে সার্থর মুঠো ধরে টানল, বলল, ভায়া ছেড়ে দাও, ছাড়ো ভায়া, লোকজন দেখছে। সার্থ ঘুরে বাইরেটা দেখল এক পল। 2-4 জন লোক এসে দাঁড়িয়েছেন, কানাঘুষা করছেন। কলার ছেড়ে দিল তাই। ভদ্রলোক যান হাতে পেলেন, সোজা হলেন, কোচকানো শার্টের কলার ঠিকঠাক করতে করতে ভীত চোখে দেখে গেলেন সামনের গাট্টাগোট্টা শরীরের এক শক্তপোক্ত পুরুষকে। অয়ন জিজ্ঞেস করল, কি হয়েছে? মারছিলে কেন? সার্থ জবাব দিল না। চোখ রাঙিয়ে এক পল চাইল তুষির পানে। এদিকে ইউসা হা করে সার্থকেই দেখছে। চোখে মুখে বিস্ময়ের ভেলকি। তুষির হাত ধরল বলেই কি মেজো ভাইয়া এভাবে মারল? অথচ তিতিবিরক্ত শ্বাস ফেলল তুষি। এই বিধ্বস্ত মনে ওর কোনো ঝামেলাই ভালো লাগছে না। শুধু শুধু লোকটাকে মারল না, পারেই শুধু এসব। একটা খাম্বার মতো শরীর, যাকে পায় তাকে পেটায়। নিশ্চিত ইগো হাত হওয়ার রাগটা লোকটার ওপর ছেড়েছে। ও মৃদু স্বরে বলল, ইউসা, আমি বাড়ি যাব। অনেক হয়েছে শপিং, তুমি তোমার কেনাকাটা শেষ করে এসো। মেয়েটা গাড়ির দিকে এগোতেই ইউসাও আর রইল না। মিনমিন করে বলে গেল, ভাইয়া, আমিও চাই। তারপর ছুটল বোনের পেছনে। অয়ন একবার ভাইয়ের কাঁধে হাত রাখল, তারপর চলল আস্তে ধীরে। সার্থ ঠায় দাঁড়িয়ে রইল তখনও। টগবগে চোখ দুটো ঝকঝকে মেঝেতে ফেলে নিচের ঠোঁট কামড়ে গেল সে। ম্যানেজার লোকটা কিছুক্ষণ পরখ করলেন ওকে। চেয়ে চেয়ে পা থেকে মাথা অবধি মাপলেন। হাইট, হেয়ারস্টাইল, ফিগার সব বলছে পুলিশের নিশ্চয়ই উঁচু পোস্ট হবে। একটু ভালো হওয়ার আশায় যেচে পড়ে সাফাই দিলেন, আমি দুঃখিত স্যার, উনি আপনার বোন হয় বুঝিনি। অমনি ঝট করে ঘুরেই চতুর্থ থাপ্পড়টা মারল সার্থ। কলার ঝাঁকিয়ে ঝাঁকিয়ে চিরবির করে বলল, আমার বউ হয় ননসেন্স, বউ হয় আমার। আইরিন সারা শপিং মল খুঁজে খুঁজে হয়রান। সার্থ কোথাও নেই, আর না আছে ইউসারা। এদিকে হাতে এতগুলো ভারী ব্যাগ। গোটা মার্কেট তল্লাশি শেষে বাইরে এসে দাঁড়ালো আইরিন। সার্থকে ফোন করলো, আর দুম করে লাইনটা মুখের ওপর কেটে দিল সে। আইরিন থামল না, ফের কল দিল। এই তো একটু আগেই সবাইকে দেখেছিল ফুডকোর্টের ওখানটায়। এর মাঝে কোথায় সব হাওয়া হয়ে গিয়েছে। আর গিয়েছে যখন ওকে নিয়ে যেতে পারেনি। কিন্তু কল এবারেও রিসিভ হলো না।
লাইন ফের কাটল স্বার্থ। আইরিন মেজাজ খারাপ করে মেসেজ পাঠালো। আপনি কোথায়? আমার শপিং শেষ, আমাকে এসে নিয়ে যান। ওপাশ থেকে উত্তর এলো মিনিট দুয়েক পর। আমি কোথায় জানার দরকার নেই, তুমি একটা উবার ডেকে বাড়ি চলে যাও। আইরিনের ব্রক্ষতালু অবধির রাগে পুড়ে গেল। মগের মুল্লুক পেয়ে বসেছে। ও উবার ডেকে চলে যাবে মানে? নিশ্চয়ই স্বার্থ তুষির সাথে আছে, ওকে নিয়েই চলে গেছে বাড়িতে। আচ্ছা যাক, কতদূর আর যাবে? কাল পার্টিতে বিয়ের অ্যানাউন্সমেন্টটা হোক, তারপর কোথায় কোথায় পালাবে স্বার্থ সেও দেখে নেবে। এখন রাত বাজে 12টা। ঘড়ির কাঁটা হাঁপাতে হাঁপাতে এক এক ঘরে ছুটছে। কপালের ঘাম মুছে সেদিকে আরেকবার দেখল তুষি। রাতের খাওয়া দাওয়া শেষ করে বাসার সবাই শুতে গিয়েছে। বসার ঘর খা খা করছে এখন। তুষির বুক কাঁপছে সেই শূন্যতার চেয়ে শতগুণ বেশি। মনের ভেতর উৎকণ্ঠা থাকলেও মাথা ভরতি তার জেদ। স্বার্থ মাঝরাতে ছাদে যেতে বলেছিল, কিন্তু তুষিও গো ধরেছে কিছুতেই যাবে না। এতদিন ওকে নাকের দড়ি দিয়ে ঘুরিয়েছে, ওকে যা ইচ্ছে তাই বলেছে, তাও তুষি চুপ করেছিল। কিন্তু ওর চোখের সামনে আইরিনকে সাথে নিয়ে আজকের এই উড়ে বেড়ানোর দৃশ্য, সবার সামনে আমার হবু বউ করে ধম করা, ভীষণ সম্মানে লেগেছে তুষির। এতই যদি হবু বউ নিয়ে আনন্দে থাকে, তাহলে ওকে ছাদে ডাকবে কেন? আর ওই বা কুকুরের মতো ছুটবে কেন সেখানে? তুষি বসেছিল সোফায়। ওর এই স্টোর রুমের ঘরটার নকশা বদলে গেছে বিগত কটা দিন হলো। একটা 2 সিটের সোফা, ড্রেসিং টেবিল, ভালো আলমারি সহ কিছু নতুন ফার্নিচার তুলে দিয়েছেন সাইফুল। ভেবেছেন মেয়েটা যখন ঠিক করেছে এখানেই থাকবে, তখন ভালোভাবেই থাক। তুষির ধ্যান ভাঙল পায়ের শব্দে। নিস্তব্ধ বাড়ির সিঁড়ি পেরিয়ে দাপুটে বেগে হেঁটে আসছে কেউ একজন। তুষি এই হাঁটার গতি চেনে। নিশ্চয়ই স্বার্থ। ও ছাদে না যাওয়াতে কি ওর কাছেই আসছে? তুষি তড়াক করে উঠে দাঁড়ালো। সন্দেহ নিয়ে বসে থাকতে পারল না। ধরফর করে ছুটে এলো দরজায়। 2 আঙুলে একটুখানি পর্দা সরিয়ে চোরের মতো এক চোখ দিয়ে উকি দিল বাইরে। ওমা, কেউ তো নেই। কিন্তু ও যে পায়ের আওয়াজ স্পষ্ট শুনেছিল। কেউ এলে তো দেখা যেত। এর মধ্যে কোথায় উড়ে যাবে? তুষি নিজেই বিভ্রান্ত। ভাবল হয়তো মনের ভুল। মাথা চুলকে ফোঁস করে শ্বাস ফেলে ঘরের দরজা লাগাতে গেল, কোত্থেকে ভূতের মতো এসেই এক হাতের তালুতে দরজার কাঠ চেপে ধরল স্বার্থ। ছাদ করে উঠল তুষির বুক। চমকে থমকে নিঃশেষ হয়ে প্রকট চোখে চাইল তার পানে। স্বার্থর চিবুকে নম্রতা নেই, আবেগের কোনো ছায়া নেই চোখে। কেমন ঠান্ডা নজরে চেয়ে রইল, বলল শান্ত গলায়, ছাদে এসো তুষি। তুষি ভীতসন্ত্রস্ত চোখে বলল, কেন? আমি বলেছি তাই। মেয়েটা ভয়ে ভয়ে বলে, যাব না আমি। চুপচাপ এসো। স্বার্থর কণ্ঠের জোর বাঁচিল ভেজে দীপ্ত চোখের তাপ। তুষি চুপসে গেলেও ছাদে ও যাবে না, কিছুতেই না। উল্টে গায়ের জোর দিয়ে দরজা ঠেলতে গেলেও স্বার্থর ওই এক হাতের সাথে কুলোতে পারল না। অসহায় চোখে বলল, দরজা ছাড়ুন, আমি ঘুমাবো। স্বার্থ দাঁত চিবিয়ে চিবিয়ে বলল, আগে ছাদে আসবে, কথা শুনবে তারপর। না হলে আমি যদি ভেতরে এসে ধরি, ঘুম কিন্তু হারাম করে দেব। হুমকি শুনে তুষির অন্তরাত্মা ভয়ে উড়ে গেল। টোক গিলে কিছুক্ষণ চুপ করে রইল সে। আচমকা স্বার্থর পেছনে চেয়ে বলল, দিদুন। স্বার্থ ফিরল সেদিকে। ভাবল জয়নব এসেছেন। হাতটা তখন শিথিল হলো একটু, আর অমনি ঝট করে দরজা আটকে দিল তুষি। মেয়েটা যে ওকে কি দারুণ ভাবে বোকা বানিয়ে ফেলল, ভাবতেই স্বার্থর গায়ের রক্ত আগুন হয়ে যায়। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে দরজায় লাথি মারল সে। তর্জন দিল স্থূল স্বরে, দরজা ভাঙব, না খুলবে। ওপাশে দাঁড়ানো মেয়েটা ভয় পেলেও গলায় জোর কমেনি। একটু তুতলে বলল, ভাঙুন না ভাঙুন, আর আমিও দেখি আপনার গায়ে কত জোর। মারপিট কিন্তু আমিও পারি বুঝেছেন। আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। তারপর বিড়বিড় করে বলল, শালার পুলিশ, তুই পারলে ভেতরে আয়। আজ তুষি তোকে ওর কুস্তির পাওয়ার দেখিয়ে ছাড়বে। শালা মারবো এখানে, তোর বডি পড়বে উঠোনে। স্বার্থ এসব শোনেনি। প্রথম টুকুর জবাবেই চটে কিছু বলবে, হঠাৎ কেউ পেছনে থেকে ডাকল, ভায়া। ও থামল, ফিরল পেছনে। ধোয়া ওঠা কফির মগটা হাতে নিয়ে হেঁটে এলো অয়ন। খুব আশ্চর্য চোখে বলল, তুমি এখানে কি করছো? স্বার্থ চুপ, কপালে ভাঁজ। পাথুরে চোখে অয়নের কফি মগের দিকে চেয়ে রইল সে। অয়ন খেয়াল করল সেটা। মুখটা ওর সামনে ধরে সরল গলায় বলল, কফি খাবে নাকি? স্বার্থ নিজের রাগ ঝাড়ার মোক্ষম জিনিস পেয়েছে। সঙ্গে সঙ্গে মুখটা ওর হাত থেকে ছু মেরে নিয়েই প্রকাণ্ড এক আছাড় মারল ফ্লোরে। অয়ন হকচকিয়ে গেল। ভরকে বলল, ও গড, কি করলে? কতক্ষণ ধরে বানিয়েছি মাই ক্যাপুচিনো। ভালোবেসে সাধার এই প্রতিদান দিলে? স্বার্থ রেগেমেগে বলল, আমাকে কেন সাধবি? আমি কি এখানে কফি খাওয়ার জন্য এসেছি? তাহলে কেন এসেছ? স্বার্থ কিছু বলতে গিয়েও থামল, বলল না।
খ্যাপাটে মেজাজের সাপের মতো ফুসতে ফুসতে রওনা করল ঘরে। অয়ন নাক চোখ কুচকে বলল, সেদিন নিজেরটা ভেঙেছে, আজ দিল আমারটা ভেঙে। কেন যে সাধতে গিয়েছিলাম। তারপর সচকিতে পাশ ফিরল সে। তুষির ঘরের বন্ধ দরজায় তাকালো একবার। এতক্ষণে যেন হুঁশে এলো অয়ন। আবার সাথুর যাওয়ার দিকে দেখল, পরপর সেই ঘরের দিকে। চোখ ঘুরিয়ে কিছু একটা ভেবে হঠাৎ ঠোঁট কামড়ে হাসল সে। সন্ধে নেমেছে। বাড়ির সবার মাঝে এক ধরনের হুটোপুটি সে সময়। একেবারে সবাই একসাথে রেডি সেডি হয়ে পার্টিতে যাওয়ার তারা। পার্টির জন্য নাসির বড়সড় ক্লাব ভাড়া নিয়েছেন। রাত 8টার মধ্যে সেথায় পৌঁছানোর কথা। যে যার মতো যার যার ঘরে তৈরি হতে গিয়েছে। তুষি ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে বেরিয়েছে সবে। চেয়ে দেখল এখনো ঘর ফাঁকা। ইউষা আসেনি তাহলে। কাল নামে মাত্র শপিংয়ে গেলেও নিজের জন্য তুষি কিচ্ছু কিনতে পারেনি। সেই মন মেজাজি তো ছিল না। কেবল ইউষা দুটো জামা নিয়েছে। বলেছে ও থেকেই একটা পরতে দিয়ে যাবে। তুষির হঠাৎ চোখ পড়ল খাটের ওপর। একদম মাঝ বরাবর কিছু একটা প্যাকেট করে রাখা। ও দ্রুত পায়ে এসে হাতে তুলল। প্যাকেট খুলতেই চিরকুট মতো কিছু ঝুপ করে পড়ল সেখানে থেকে। তুষি কৌতূহলে হাতে নিয়ে মেলল। এখন অবশ্য সে ছোড়ো ছোড়ো করে বাংলা পড়তে পারে। বেশ গোছানো হাতে লেখা। কাল তো রাগ করে চলে এলে। নিজের জন্য কিছু নিলেই না। তাই আমি নিজ দায়িত্বে তোমার জন্য এই গাউনটা কিনলাম তুষি। পরো এটা। সাথে মন ভরে সেজো। জেনে রেখে এই গাউনে কেউ একজন তোমাকে দুচোখ ভরে দেখার আশায় অপেক্ষা করে আছে। অয়ন। পুরোটা পরে তুষির ভেতরটা নড়বড়ে হয়ে গেল। ক্লান্ত শ্বাস ফেলল সে। অয়ন ভাই নিঃসন্দেহে একজন ভালো মানুষ। হয়তো ওকে খুব ভালোবাসেন। কিন্তু তুষির জেনে বুঝেও লোকটাকে ঠকাতে হবে। খারাপ লাগলেও, বিবেকে বাঁধলেও করতে হবে এমনটা। কারণ এই ভালোবাসা তুষি চায় না। এই ভালোবাসা তুষির জন্য নয়। এই ভালোবাসায় ওর শুধু অস্বস্তি হয়, ঘৃণা লাগে। যতবার অয়ন ওর দিকে অন্যরকম নজরে তাকায় ততবার বিব্রতবোধে মরে যায় সে। অয়নের ভালোবাসার দাবিদার শুধু ইউষা। এতগুলো বছর যে মেয়েটা তাকে চুটি করে লালন করে গেল, অয়ন শুধু সেই ইউষারই হোক। ইউষার নাম উঠতেই তুষির মাথায় চট করে একটা দুষ্টু বুদ্ধি এলো। চিরকুট ফেলে জামার প্যাকেটটা নিয়েই চপল পায়ে ছুটে গেল বাইরে। যাওয়ার সময় সামনে হাসনা পড়লেন। জয়নবের সাথে বসার ঘরের সোফায় বসেছিলেন তিনি। কদিনে দুজনের খুব জমেছে। ওকে দেখেই বললেন, কি রে, তুই এখনো তৈরি হস নাই? তুষি ছুটতে ছুটতে জানিয়ে গেল, এই তো একটু পরেই হব দাদি। তুষি একদম সোজা ইউষার রুমে গিয়ে ঢুকল। জয়নব সেদিকে চেয়ে হাসলেন। বললেন, ওদের দেখলে নিজেদের বয়সের সময়টা মনে পড়ে যায়। এই বয়সে তো আমার শৌকতের বয়স 4 বছর ছিল। আর ওরা দেখুন এখন অবধিকে কাকে বিয়ে করবে সেটাই ঠিক করতে পারছে না। হাসনা গা নাড়িয়ে হেসে উঠলেন। পান বানিয়ে একদম মুড়িয়ে দিয়ে বললেন, নেন খান। আমগো বস্তির স্পেশাল পান এরা। অনেক মজা। আরে তুষি, তুমি চলে এলে। আমি তো এখনই যাচ্ছিলাম। তুষি ভারী ব্যস্ত ভাবে বলল, তোমাকে আর যেতে হবে না। নাও, এটা রাখো। কোলের প্যাকেটটা ইউষার হাতে ধরিয়ে দিল সে। ইউষা বের করতে করতে সুথাল। কি আছে এতে? পরপর গাউনটা দেখেই অবাক হয়ে বলল, ওমা, এটা কি সুন্দর। কোথায় পেলে? তুষির উত্তর তৈরি। বাবা দিয়ে গেছেন। আমি তো কিছু কিনিনি সেজন্য বোধ হয়। কিন্তু আমার এত ভালো লাগেনি। তোমার যখন লেগেছে তুমি পরে ফেলো। কিন্তু বাবা তো অনেকক্ষণ আগেই বেরিয়ে গেলেন। বললেন আমাদের হলে ওনাকে কল করে দিতে। হ্যাঁ, তো আমি কখন বললাম এটা বাবা নিজে দিয়ে গিয়েছেন? রহিম চাচাকে কে দিয়ে পাঠালো? ড্রাইভার চাচা। হ্যাঁ। তুমি এটাই পরো। হ্যাঁ। আর আমি তোমার জামাটা পরি। ইউষা অবশ্য আপত্তি করল না। দুবোন, একটা পরলেই হলো। তুষি জামা নিয়ে বেরিয়ে হেলো তাড়াহুড়ো করে। ঠোঁটে বিজয়ের হাসি নিয়ে যখন ঘরে গেল, হোঁচট খেল আরেকবার। আবার বিছানার ওপর একটা নতুন প্যাকেট রাখা। এটার সাইজ আগেরটার থেকেও বড়। তুষি আশ্চর্য হয়ে এগিয়ে আসে। অয়ন কি আবার পার্সেল রেখে গেল? সে কি তবে দেখে ফেললো ও জামা ইউষাকে দিয়ে এসেছে? না, দেখার তো কথা নয়। ইউষার ঘরে যাবার সময় ওনার ঘরের দরজা তো ভেতর থেকে বন্ধ দেখল তুষি। এটা তাহলে কে রাখলো এখানে? এক ঝাঁক প্রশ্ন মনে চেপে মেয়েটা এগিয়ে এসে বিছানায় বসল। হাতে তুলে নেড়েচেড়ে দেখল প্যাকেটটা। গায়ে 100 স্কচ টেপ, হাত দিয়ে টানলেও ছুটবে না। ও কেচি নিয়ে আরাম করে বসল এবার। পুরো প্যাকেট খুলতেই কোটর ফুরে চোখ ছিটকে এলো তুষির। একটা ধবধবে সাদা গাউন, একটা হেডপিস, পার্লের নেকলেস, এক জোড়া হিল জুতোর সাথে আরো একটা ছোট বাক্স আছে এতে। কিন্তু এত কিছু কে দিল ওকে? তুষি তড়িঘড়ি করে পাশের অন্য বাক্সটা খুলল। ব্যস্ত হাতে ঢাকনা তুলতেই মাথা চক্কর কাটল তার। গোটা বাক্স ভরতি চুড়ি। কাচের, পাথরের, পার্লের থেকে শুরু করে সব আছে। তুষি বিস্ময়ে কিছুক্ষণ মূর্তি বনে রইল।
এক একটা জিনিস দেখেই বোঝা যাচ্ছে খুব দামি। তুষি বোকা বোকা চোখ দুটো ঘোরাল এদিক সেদিকে। কোনোভাবেই যখন কুল কিনারা পেল না, হুট করে নজর পড়ল চুরি ভরতি বাক্সের গায়ে। ঢাকনার তলায় একটা চারকোনা কাগজ স্কচটেপ দিয়ে লাগানো, লেখা, আই চোর, রাতে ছাদে আসনি মাফ করে দিয়েছি। মুখের ওপর দরজা আটকে দিয়ে বেয়াদবি করেছ সেটাও মাফ করে দিয়েছি। কিন্তু ভুল করেও যদি ভেবে থাকো আমার পাঠানো জিনিসগুলো পড়বে না, তাহলে মাফ তো দূর, আজকে তোমাকে জ্যান্ত খেয়ে ফেলবো আমি। অ্যান্ড ইটস মাই প্রমিস টু ইউ বে। তুষি বাক্রুদ্ধ, স্তব্ধ। এসব স্বার্থ পাঠিয়েছে ওর জন্য। কিন্তু এই বেতে কি? বে এর পর আর কিছু লেখেনি কেন? কোনোভাবে কি ওকে বেয়াক্কেল বলল, নাকি বেয়াদব বলল? যাই বলুক, জিনিসগুলো স্বার্থর দেয়া ভাবতেই তুষির মুখ চোখ শক্ত হয়ে গেল। সব হাত থেকে ঝট করে নামিয়ে রেখে উল্টো দিকে মুখ ঘুরিয়ে নিল সে। ঢং, পশুর মতো আচরণ করে, ওর বুকটা ভাজা ভাজা করে এখন গিফট দেয়া হচ্ছে। তুষি চেয়েছে গিফট, পড়বে না এসব তুষি, কিছুতেই না। তনিমা সবাইকে ডেকে ডেকে ক্লান্ত হয়ে পড়েছেন। একজন আসছে তো আরেকজন নামছে না। এখানেই তো 7:30 বেজে গেল প্রায়। ওদিকে শওকত ফোন করছেন, তারা দিচ্ছেন বারবার। ভদ্রমহিলা আরেকবার ডাকলেন, ইউষা, তুষি, হলো তোদের? দুবোনের কেউই এলো না, সাড়াও দিল না। তবে অয়ন নামল দ্রুত। পরনে কালো স্যুট প্যান্ট, গলায় সাদা রঙের টাই, হালকা লম্বা চুল পরিমিত যত্নে সেট করা, বা হাতে সিলভার চেইনের ঘড়ি। এসেই দুহাত দুদিকে মেলে বলল, দিদুন, হাউ অ্যাম আই লুকিং? জয়নব মাথা ঝাঁকিয়ে বললেন, দারুণ দারুণ। বয়স থাকলে তো আমি আজ তোমার প্রেমেই পড়ে যেতাম দাদু ভাই। অয়ন হাসল, নিঃশ্বাস ছেড়ে বিড়বিড় করল, আপাতত যার পড়ার কথা সে পড়লেই চলবে। বসার ঘরে তনিমা, রেহনুমা, জয়নব, মিন্টু আর হাসনা ছিলেন। তবে বৃদ্ধারা যাচ্ছেন না। বাচ্চাদের অনুষ্ঠান, ওনাদের কি কাজ? এই বয়সে পার্টি টার্টি পোষায়? অত উচ্চ শব্দের গানবাজনা শুনলেই তো মাথা ধরে যায়। শওকত আর সাইফুল আগেভাগে চলে গিয়েছেন। নাসির একা মানুষ, ব্যবস্থাপনায় যদি কিছু লাগে। রেহনুমা জিজ্ঞেস করলেন, সার্থ কোথায় রে অয়ন? রেডি হচ্ছে বোধ হয়। তনিমা বললেন, মেয়েদের নাহ সাজগোজে দেরি হয়, ও এত কি রেডি হচ্ছে? পার্টির মেইন ফোকাসই তো সে মামুনি। একটু মেক আপ অন্তত লাগাতে দাও। তক্ষুনি সার্থ বেরিয়ে এলো। সিঁড়ির ঝকঝকে টাইলসে তার মোশামুশের জুতোর শব্দে ফিরল সবাই। ওর পরনেও একই রকম কালো স্যুট প্যান্ট, শুধু খোলা বুক হতে দুটো বোতাম খোলা সাদা শার্ট উকি দিয়ে আছে। টাই পরেনি। হাতের ব্র্যান্ডেড ঘড়িটায় কালো লেদারের স্ট্র্যাপ। ট্রিম করা চুলগুলো নরম জেল দিয়ে ব্যাক ব্রাশ করে ওপর দিকে ওঠানো। অয়ন অবাক হয়ে বলল, এ কি ভাইয়া, তুমি ব্ল্যাক স্যুট কেন পরেছ? তোমাদের ড্রেস কোড তো হোয়াইট। আইরিন বলে গেল, শোনোনি তো? শুনলেই বা? আমি সেটাই করব যেটা আমার ইচ্ছে হবে। অয়ন আর তর্কে গেল না। কাঁধ উঁচিয়ে বলল, ওকে হো। সার্থর এই আহামরি নিখুঁত সুতনু মুখখানা দেখে হাসনা ভীষণ মন খারাপ করলেন। আহারে, কত সুন্দর একটা ছেলে তার নাত জামাই হয়েছিল। কতই না মানাতো তুষির পাশে, ভাগ্যের দোষে। আজ সব শেষ। সার্থ হাত ঘড়ি দেখল। মাঝে উদ্গ্রীব অথচ শান্ত নয়নে এক পল চাইল স্টোর রুমের পথে। চোরটা ওর দেয়া জিনিস পড়বে তো। যেই খাততারা মেয়ে, দেখার পর কি করবে কে জানে। অয়নেরও সেদিকেই নজর। তার চেহারায় উৎকণ্ঠা, অন্তপটে এক প্রস্থ উত্তেজনার সাথে। ওর দেয়া গাউন পরে তুষি আসবে, প্রথমবার ওর দেয়া কিছু পড়বে। এ যে নিঃসন্দেহে বুক জুড়িয়ে দেয়া ব্যাপার। রেহনুমা হেবার ধৈর্যের খেই হারালেন। সবাই এসেছে, কিন্তু এই রাজকন্যাদের খবর নেই। হা করলেন ডাকবে বলে, তক্ষুনি দরজা দুহাতে ঠেলে বেরিয়ে এলো তুষি। কুচকে থাকা কপাল ঘুরিয়ে ফিরে চাইল সার্থ। তার তীক্ষ্ণ ধারালো চাউনিরা আটকে গেল অমনি। ভাঁজফালা কপাল তুরন্ত শিথিল হয়ে গেল। তুষির পরনের ফুলহাতা ফ্লাফি সাদা গাউনটা লম্বায় একেবারে মাটি ছুঁয়ে গেছে। গলায় চিকন পার্লের নেকলেসের সাথে কানের দুটো পার্লের ছোট ছোট টপ। ঠোঁটে লাইট ওয়াইন শেড লিপস্টিক। খোলা চুলের ওপর একটা বান্ডানা জড়ানো। আগাগোড়া সাদায় মোড়া মেয়েটার রূপে চারদিক ধাতিয়ে গেল আজ। যেন স্নিগ্ধতার এক জীবন্ত প্রতিমা। প্রত্যেকের সাথে দৃষ্টি মিলিয়ে মুখ চোখে চেয়ে রইল সার্থ। তার দুচোখ ছাপানো মুগ্ধতার জাল, যা পুরুষালী নয়ন ছড়িয়ে শেষমেশ নেমে এসে বুক শুকিয়ে দিল। এক হাক্কায় অপরূপ মেয়েটার সৌন্দর্য যেন কেটেছিঁড়ে বসে গেল হৃদয়ে। নিষ্পলক চেয়ে চেয়ে একটু ঢোক গিল ছেলেটা। অস্পষ্ট আওরাল, সানুরিটা। কিন্তু মুখ অন্ধকার করে ফেলল অয়ন। এতক্ষণের স্ফুর্ত হাসি ঝট করে নিভে গেল তার। তুষি ওর দেয়া জামাটা পরল না। তুষি গাউনের দু মাথা দুই হাতে একটু তুলে এগিয়ে আসে। সেই পুরোটা সময় সার্থ ধীরুজ গতিতে চোখ নামিয়ে মেয়েটার পা থেকে মাথা অবধি মাপল। তুষি গিয়ে মায়েদের সামনে দাঁড়ায়। জিজ্ঞেস করে হেসে হেসে, আমাকে কেমন লাগছে? তনিমা গদগদ হয়ে বললেন, এটা আমাদের তুষি। মাগো, কি সুন্দর লাগছে।
মা, বড় মা, দিদুন, দাদি সবাই মিলে ওর খুব প্রশংসা করলেন। অতি বিস্ময়ে আর আহ্লাদে বেমালুম ভুলে গেলেন মেয়েটার পরনের সাদা জামার কথা। কথা বলতে বলতে তুষি আচোখে এক পল সার্থকে দেখল। মানুষটা তখন উঠছে নেশার সুর বৃষ্টিতে, অথচ ঠোঁটে বিন্দুমাত্র হাসি নেই। তুষি জানে এই গম্ভীরতার নাটক ওপর থেকে। হো, এতক্ষণ তো ঠিকই ওকে হা করে দেখেছে। কি ভাবছে বিটকেলটা? ওনার হুমকির ভয়ে তুষি ওনার দেয়া জামা পরল। হো, তুষি একবার জেদ ধরলে ওনার হুমকিতেও কাজ হতো না। কিন্তু ও পড়েছে কেন নিজেই জানে না। কতবার মনকে শাসাল, বোঝালো, কতবার করে বলল যে মানুষ তোর নয়, তার আনা কিচ্ছু তোর নয়। তাহলে তুই কেন পড়বি? ছবি না এসব। আধ ঘন্টা আগে অবধি বসেছিল সে। কিন্তু তুষির মন আজ কোনো কথা শুনল না। একটু বেশি বেহা হতে চাইল আজ। জীবনে প্রথমবার বিটকেল ওর জন্য কিছু একটা এনেছে। কিছু একটা। ও কি করে ফেরাতো? তুষির অভিমান বেড়েছে, রাগ বেড়েছে, কিন্তু ভালোবাসা তো কমেনি। সেই ভালোবাসার এক একটি প্ররোচনায় আজ তুষি নির্লজ্জ না হয়ে পারল না। এতে কেউ ওকে ন্যাকা বলুক আত্মসম্মান নেই, তাতে ওর কিচ্ছু যায় আসে না। তুষির হঠাৎ চোখ পড়ল অয়নের ওপর। ছেলেটার মাথা নিচু, বিমর্ষ চেহারা। মানুষটাকে দেখে তুষির নিজেরই মুখ কালো হয়ে গেল। নিশ্চয়ই ওনার দেয়া জামাটা না পরাতে কষ্ট পেয়েছেন। কিন্তু এক্ষুনি ধরা দিলে হবে না। অয়নকে বুঝতে দেয়া যাবে না তুষি ইচ্ছে করে পড়েনি। জানতে দেয়া যাবে না ওর মনে কি আছে। হওয়ার আগেই সব প্ল্যান ভেস্তে যাবে তাহলে। তুষি নিজেই অয়নের সামনে এসে দাঁড়ালো। অমনি নিরস চোখ তুলে চাইল ছেলেটা। মন খারাপ করে বলল, আমার দেয়া গিফট পছন্দ হয়নি। সার্থ কপাল কুঁচকে ফেলল। অয়নও গিফট পাঠিয়েছিল। তুষি তবে সেটা রেখে ওর দেয়া গাউন পরেছে। ভাবতেই তার চেহারা টানটান হয়ে যায়। সেই মুহূর্তে সার্থর মনে হলো একটা বিশাল বড় যুদ্ধ জিতে গিয়েছে। দুপাশে একবার চোখ ঘুরিয়ে কালের ভেতর জিভ ফেলে হাসল সে। তুষি তক্ষুনি বলল, আসলে আপনার দেয়া জামাটাই পরতাম। কিন্তু ইউষা ওটা দেখেই পছন্দ করে ফেলেছিল, তাই ওকে দিয়ে দিয়েছি। এই জামাটা হাতের কাছে পড়েছিল, সেজন্য তাই পড়তে হলো আর কি। এতে এমন বিশেষ কোনো ব্যাপার নেই। তুরন্ত হাসিটা দপ করে মুছে গেল সার্থর। অয়ন অবাক হয়ে বলল, ইউষা আমার দেয়া গাউন পরেছে? হ্যাঁ, ওই তো দেখুন। ইশারা অনুযায়ী পিছু ঘুরল অয়ন। ইউষা সত্যি সেজেগুজে নামছে। কুচকুচে কালো রঙের গাউন, চুলটা মেসি বান করে ওপর দিকে তোলা। সামনের কিছু চুল কার্ল করে গাল ছুঁয়ে নেমেছে। গলা খালি, ঠোঁট ভরতি রেড রোজ শেড লিপস্টিক। কদিন ধরে ইউষার মন মরা হয়ে ঘুরে বেড়ানো মুখটার সাথে আজকের এই হাস্যোজ্জ্বল আদুরে মুখের বড্ড তফাতে। অয়নের সব খারাপ লাগা নিমিষেই উধাও হয়ে গেল। তুষি চাপা কণ্ঠে বলল, সুন্দর লাগছে না ওকে? অয়ন খান নাড়ল। হু, আপনার দেয়া জিনিসে ইউষার তো অধিকার আছে বলুন। ওকে দেয় আপনি নিশ্চয়ই রাগ করেননি। ও মুচকি হেসে বলল, ইটস ওকে। কিন্তু তুমি পড়লে আমি বেশি খুশি হতাম। তুষি খুব কষ্টে ঠোঁটের হাসি ধরে রাখল। বলল না কিছু। সার্থর এত ন্যাকামো ভালো লাগলো না। ঠিক মুখোমুখি অয়ন তুষির মাঝে দাঁড়িয়েছিল সে। একবার খিটমিটে চোখে চেয়ে দুজনকেও দেখল। বিড়বিড় করে বলল, ইরিটেটিং। তারপর দুম করে ঠিক ওদের মাঝখান থেকে চলে গেল সার্থ। যেতে যেতে ছুড়ে দিল, গাড়ি বের করছি, যাওয়ার ইচ্ছে থাকলে আসা হোক। অয়ন ইউষার হাসিমুখ দেখে নিজের খারাপ লাগা গিলে নিল। ফুস করে শ্বাস ফেলে চলল ভাইয়ের পেছনে। তনিমা, রেহনুমা, মিন্টুও এগুলো পরপর। ইউষা তুষিকে দেখেই তাজ্জব হয়ে বলল, একই, তুষি তুমি দেখি হোয়াইট পরেছ। কোথায় পেলে এটা? অর্নামেন্টস তো খুব এক্সপেন্সিভ মনে হচ্ছে। তুষি উত্তর দেয়ার আগেই আবার বলল, আইরিন আপুর্ণা বলল এটা ওনাদের ড্রেস কোড। এবার যদি সবার সামনে রিয়াক্ট করে বসে। তুষি যেন আকাশ থেকে পড়ল। চোখ দুটো বিকট করে ভাবল, তাই তো, এই কথাটা তো আমার মনেই ছিল না। ইউষা নিজেই বলল, আচ্ছা মেজো ভাইয়া কালো স্যুট পরল কেন? তুমি পরেছ সাদা, যার সাদা পরার কথা সেই পরেনি, এসব কি হচ্ছে? তুষির নিজেরই সব গুলিয়ে গেল। বিচলিত হয়ে বলল, তাহলে কি আমি চেঞ্জ করে আসব? জয়নব বললেন, না, দরকার নেই। সেজেছ, সুন্দর লাগছে। আর সার্থ নিজেই ওর হবু স্ত্রীর ঠিক করা ড্রেস কোড মানেনি, তোমার আর মেনে কি কাজ? যাও, এমনিই দেরি হচ্ছে। যাও এভাবে। তুষি একটু ভরসা পেল। মিন্টু তখন আরেকবার এলো দরজায়। ডাকলো হুলস্থুল করে, আরে সাদা কালো পেতনিরা তাড়াতাড়ি এসো। মেজো ভাইয়া তো হর্ন বাজিয়ে বাজিয়ে আমাদের সবার মাথা খারাপ করে দিচ্ছে। তুষি তাড়াহুড়ো পায় হেগুলো ঠিকই, তবে বুকের দুরুদুরু ভাব গেল না। কোথাও গিয়ে মনে হলো পার্টিতে আজ নিশ্চয়ই ওর সাথে খারাপ কিছু ঘটবে। সৈয়দ বাড়ি থেকে আসা বড় মাইক্রোটা একদম সোজা এসে থামল ক্লাবের সামনে। সাথে সাথে নাসির এগিয়ে গেলেন। সাথে তার বড় বোনের স্বামী ওয়াসিফ। শওকত আর সাইফুলও ছিলেন এখানে।
ততক্ষণে গাড়ির দরজা খুলে একে একে বের হলো সকলে। বড়দের কুশলাদি বিনিময়ের মাঝে তুষি হা করে দেখছিল চারিদিক। এসব চকমকে জমকালো পার্টি টার্টি ওর জীবনে প্রথম। একেবারে চোখ ধাঁধানো ব্যাপার স্যাপার। ইস, সারা জীবন এসব দূর থেকে দেখেছে, কখনো কোনো ক্লাবের ভেতরে ঢোকার সাহসও হয়নি। কোনোদিন ভেবেছিল ওর জীবনেও ঘটবে এসব। তুষির ধ্যান ছুটল পাশ থেকে আসা পুরুষালী আওয়াজে। উঁচু বিল্ডিং হতে চোখ এনে ফিরে চাইল সে। অয়ন হাসে, হাতটা পেতে বলে, এসো। তুষির মুখে অস্বস্তির একটা লম্বা দাগ পড়ল। হাতটা ধরবে না ভাবলেও হিংসা হতে দিল না এবার। চট করে তুষির হাতটা তুলে অয়নের হাতে ধরিয়ে দিয়ে বলল, অয়ন ভাই, ওকে তোমার সাথে সাথে রাখো। আসলে আইরিন আপু কেমন জানোই তো। বলতে বলতে মেয়েটা একবার দেখল গাড়ি পার্ক করে শব্দ হাজির হওয়া সার্থর পানে। তক্ষুনি ভেতর হতে সেখানে ছুটে এলো আইরিন। কোনো দিকে না চেয়ে সোজা গিয়ে থামলো ওপাশের সার্থর সামনে। খুব উচ্ছ্বসিত হয়ে বলল, এসেছো তুমি? আমি কখন থেকে অপেক্ষা করছিলাম। এমা, কালো কোট কেন? আমি সাদা কোটের কথা বলেছিলাম সার্থ। ইউষা চোখ কপালে তুলে বলল, সার্থ ভাইয়াকে নাম ধরে ডাকছে। অয়ন বলল, তোর উদ্বি, ও ডাকবে না। আমিও তো চাই তুষি আমাকে এভাবে ডাকুক। কি তুষি ডাকবে না? তুষি চুপ করে থাকে। ইউষা আগ বাড়িয়ে বলল, ডাকবে তো, কেন ডাকবে না? একটু সময় দাও। ও তো আইরিন আপুর মতো এত ফাস্ট না। সময় দিয়েই যাচ্ছি। ম্যাডামের যে কবে একটু দয়া হবে কে জানে। তুষির কান কথার দিকে রইলেও চোখটা সার্থ আর আইরিনের ওপর। মেয়েটা অতি খুশিতে এখনো খেয়াল করেনি তুষির পরনেও সাদা গাউন। নিজের মতো আহ্লাদে নেতিয়ে পড়ে বলল, তুমি আমার একটা কোথাও শোনো না। আচ্ছা ছাড়ো, কেমন লাগছে আমায়? সফেদ গাউনের দুপাশটা ধরে একবার নেড়েচেড়ে দেখালো আইরিন। সার্থ কপালের সাথে ভ্রু কুচকে চেয়ে রইল। তক্ষুনি ওর পকেট গুজের রাখা হাতের বাহুতে হাতটা গলি দিল আইরিন। চলো ভেতরে যাই, তোমাকে আমার বন্ধুদের সাথে আলাপ করাবো। তুষির মুখ অমনি কালো হয়ে গেল। শরীর মুচড়ে উঠল, ফুঁসে ওঠা অধিকারবোধের দরুন। ডাইনিটা এভাবে ওনার বাহু চাপতে ধরেছে। তুষির মন চাইল এক ছুটে গিয়ে ছাড়িয়ে দিতে, দুহাতে আইরিনকে ধাক্কা দিয়ে ফেলতে মাটির ওপর। অথচ কাতর চাউনির ফাঁক গলে মেয়েটা দেখলি না আরো দুটো তপ্ত চোখের আগুন। অয়নের হাতের মুঠোয় থাকা তুষির হাতটা, অয়নের 3টে আঙুল দিয়ে চেপে রাখা সেটা, সব মিলিয়ে চল শক্ত করে আইরিনের সাথে ভেতরে ঢুকে গেল স্বার্থ। তুষি কষ্ট পেল, বুক জ্বলে গেল তার। সাদা গাউন আর কালো কোট পরা এক জোড়া কপতির প্রস্থান শূন্য চোখে দেখল কিছু পল। পরপরই রাগে নিজের ওপর বিতৃষ্ণা ধরল ভীষণ। কেন পড়ল ও স্বার্থর দেয়া জামা? সেই তো ঠিকই আইরিনের হাত প্যাঁচিয়ে চলে গেলেন উনি। তাহলে ও কেন পড়ল? কেন আজ জামাটা রেখে আসতে পারল না? কেন ও আবার স্বার্থর প্রতি দুর্বলতা প্রকাশ করে নিজেকে এমন ছোট করে ফেলল? অয়ন হাতে টান বসায় তখনই। কি হলো, চলো। ততক্ষণে বড়রা ভেতরে চলে গিয়েছেন। তুষি হাত ছাড়াতে গেলেই ও বলল, থাক না, কাপলদের এভাবেই এন্ট্রি নিতে হয়। তুষি আর তর্কে গেল না, মনে হলো ক্লান্তিতে শরীর নেতিয়ে যাচ্ছে। শুধু পাশ ফিরে মেজাজ খারাপ করে এক পল দেখল ইউষাকে। মলিন চোখে হাসল ইউষা, বলল, আমাকে পরে দেখো, চলো তো এবার। আইরিন আর স্বার্থ ঢুকতেই ওপর থেকে বেলি ফুলের পাপড়ির বৃষ্টি হয়। এটা আগে থেকে বলাই ছিল ক্লাবের কর্তৃপক্ষের কাছে। মাত্রাতিরিক্ত ফর্সা মেয়েটার ঠোঁটের হাসি আর সুদর্শন খেতাবে এগিয়ে থাকা বলিষ্ঠ গড়নের যুবক সবার মনোযোগ কেড়ে নিল। হাসি হাসি মুখ করে চেয়ে রইল সকলে। স্বার্থর মেজাজ প্রচণ্ড খারাপ। মুখে হাসি তো দূর, একটু শিথিলতা অবধি নেই। আইরিন বাহু প্যাঁচিয়ে রাখলেও ওর চোখে অয়নের ওই 3 আঙুল দিয়ে তুষির হাত ধরে রাখার দৃশ্যই ভেসে গেল শুধু। আইরিন বলল, চলুন, আমার বন্ধুরা ওদিকটায় আছে। ওরা আপনাকে দেখার জন্য ভীষণ এক্সাইটেড। ওদের এখানে আসতে বলো। আমি কারো কাছে যেতে আলাপ করতে চাই না। আমার কাছে সবাই আসে। আইরিন রাগ করল না, হাসল উল্টে। মনে মনে বলল, আপনার এই অ্যাটিটিউডেই আমি প্রথম মরেছিলাম স্বার্থ। তারপর থেকে একটু একটু করেই আমাকে মারছেন আপনি। মুখে বলল, আচ্ছা, ডেকে নিয়ে আসছি। স্বার্থ দাঁড়িয়ে রইল। হুট করে একজন পাশ থেকে বলল, ওয়াও, এত দেখছি আরো একটা কাপল। অমনি চকিতে ফিরে চাইল সে। অয়ন আর তুষি আসছে। সেই একই থিমে ধবধবে গাউন পরিহিতা মেয়েটার পাশে সুতনু অয়ন হাত ধরে এগোচ্ছে। ফুলের বৃষ্টি তখনও থাকায় ওদের গায়েও পড়ল কিছু কিছু। আশপাশ থেকে চাপা গুঞ্জনে যখন দু একটা শব্দে নাইস কাপল, কি দারুণ মানিয়েছে শুনতে পেল, স্বার্থ গায়ের চামড়া সহ পুড়ে গেল তার। একবার কটমট করে দুজনকে দেখে সেখানে থেকে গোজগোজে চিত্তে সরে গেল সে। মিন্টু ভেতরে এসে দেখল চারিদিকে শুধু জোড়া জোড়া সবাই। বড়দেরও কেউ আছে, মাঝবয়সীদেরও কেউ না কেউ আছে। ও দীর্ঘশ্বাস ফেলে বলল, সবার একটা করে কাপল আছে।
শুধু আমার আর তোর নেই। আমরা হলাম এই বিরিয়ানির মতো পার্টিতে এলাচের মতো বেমানান। ঈশা নাক কুচকে বলল, তুই কোন ক্লাসে পড়িস? এই বয়সে কাপলের কি বুঝিস তুই? মিন্টু বুক ফুলিয়ে বলল, আমি ক্লাস 9-এ পড়ি। আমার গোফ উঠেছে। 2 দিন পর দাড়ি উঠবে। তুই সব সময় আমাকে বাদশা বানিয়ে দিবি না। এবার কোচিংয়ে একটা মেয়ে আমাকে লাভ লেটার দিয়েছে জানিস? কি হো, তোর মতো ফেলুদাকে চিঠি দিয়েছে। এই মেয়ের পছন্দ দেখে আমার মরে যেতে ইচ্ছে করছে। তো জানা, গিয়ে ওই পুলে ঝাঁপ দে। ওখানে পড়লে মনে হয় না বাঁচবি। ঈশা ওর আঙুল মেপে ফিরে তাকালো। ওই কোণে একটা টলটলে সুইমিং পুল আছে। পানির রং কালো, নিচে কালো টাইলস থাকায় দেখতে ভুতুড়ে বেশ। পাশে আবার ছোট বিলবোর্ডে লেখা, 8 ফুট গভীর জল। সাঁতার না জানলে দূরে থাকুন। ঈশার নাম ধরে মা ডাকলেন তখনই। মিন্টুকে নিয়েই এগোলো সে। এদিকে অয়ন তুষিকে ছাড়ছে না। একদম সাথে নিয়ে হাঁটছে। আলাপ করাচ্ছে ওর সাথে। তুষির আর ভালো লাগছে না এসব। বিশেষ করে অয়ন যখন বলছে ওর হবু বউ, অস্বস্তিতে মুচড়ে উঠছে ভেতরটা। আস্তে করে বলল, অয়ন ভাই এবার হাতটা ছাড়ুন। তুষি, আমি ধরলেই তুমি এমন ইরিটেট ফিল করো কেন? আমার ভালো লাগছে না। অয়ন দাঁড়িয়ে গেল। এখন তো এটা বললে হবে না তুষি, আমাদের বিয়ে ঠিক হয়েছে। আজ পার্টির পরে এঙ্গেজমেন্টের তারিখ পড়বে। অফিসিয়ালি আমার বাগদত্তা তুমি। আমি তোমার হাত ধরব না তো কি অন্য কেউ ধরবে? তুষি খেয়াল করলো অয়নের কথা বলার ভঙ্গিমা অন্যরকম। চোখ দুটো জ্বলছে। শক্ত হচ্ছে মুখের পেশি। ধরে রাখা হাতটায় আঙুল দাবিয়ে দিচ্ছে আরো। এই রূপ অচেনা তার। ও ভ্রু কুঁচকে বলল, আপনার কি রাগ হচ্ছে আমার ওপর? মুহূর্তেই অয়ন হেসে ফেলল, বলল, তোমার ওপর আমার রাগ হবে? হ্যাঁ তো। আচ্ছা শোনো, এমন করতে নেই। থাকো না আমার সাথে। চলো তোমাকে আঙ্কেলদের ফ্যামিলির সাথে পরিচয় করিয়ে দিই, ওনারা তো তোমাকে তেমন করে চেনেনি না। জুসবারে একটা টুলের ওপর বসেছিল স্বার্থ। হাতে জুসের গ্লাসটা টেবিলের ওপর ঘোরাতে ঘোরাতে তার ঠান্ডা নির্লিপ্ততা চোখ এদিকেই আটকে। তখনই আইরিন এসে বলল, আপনার আইস লাগবে? লাগলেই আমি নিতে পারবো। আমি দিয়ে দিই। উত্তর দেয় না স্বার্থ। আইরিন খেয়াল করলো ওর চোখ অন্য কোথাও। ওহ, নিশ্চয়ই তুষিকে দেখছে। এই বস্তিটার কথা তো ওর মাথাতেই ছিল না। কি পরে এসছে আজ? মল থেকে কি কিনলো দেখা হয়নি তো। আইরিন সাথে সাথে ঘুরে তাকালো ওদিকে। অমনি প্রকাণ্ড বাজ পড়ল মাথায়। সে ছাড়া গোটা কালোয় ছেয়ে যাওয়া পাটির মাঝে তুষি সাদা গোলাপের মতো ফুটে আছে। আর্তনাদ করে বলল, এ কি? ও হোয়াইট পড়েছে কেন? আমি বারবার বলেছিলাম এটা আমাদের থিম। ও কোন সাহসে পড়ল? আইরিন তেরে যেতে নিলেই স্বার্থ হাতটা টেনে ধরল। গর্জন ছুড়ল তপ্ত চোখে, চুপ করে বসে থাকো। কিন্তু এখন ওকে একটাও কথা শোনালে এই সুস্থ পার্টি আমি অসুস্থ বানিয়ে দেব। আইরিন, সো কিপ ইয়োর মাউথ কমপ্লিটলি শাট। আইরিন থুম মেরে গেল। বলল, গাউনটা কি আপনি ওকে দিয়েছেন? তাতে তোমার কোনো অসুবিধে? আমার টাকায় আমি কাকে কি দেব? ইটস ডেফিনেটলি মাই চয়েস। তুমি যে সবার সামনে আমাকে নাম ধরে তুমি তুমি করে আহ্লাদ করছো, এটুকুতেই শান্ত থাকো। এর বেশি গভীরে যেও না। কিন্তু এভাবে আমার আনন্দটা ভেস্তে না দিলেই পারতেন। এটা কথা ছিল না। পার্টি রাখা হবে, সেখানে বিয়ের অ্যানাউন্সমেন্ট হবে, এটাও কিন্তু কথা ছিল না। তাও হচ্ছে। কিছু বলেছি এ নিয়ে? আইরিন আর কথা খুঁজে পেল না। মুখ কালো করে বসে রইল। তবে ভেতর ভেতর তুষির প্রতি চাপার রাগটা গাঢ় হলো আরো। খুব সেজেগুজে আসা হয়েছে না, একটা সুযোগ আসুক শুধু। সবার সামনে এমন নাস্তানাবুদ করবে, কেঁদে কুল পাবে না। নাসিরের আম্মা আসেননি। শুধু ওনার বড় বোন আর তার পরিবার এসেছে। তবে ইউষা আর তুষির চোখ কপালে গিয়ে ঠেকল রোকসানার সাজসজ্জা দেখে। এতদিন ছেঁড়া ফাটা জিন্স আর টপসে দেখে আসা নারী আজ একটা কালো শাড়ি পরেছেন। চুলটা খোলা, মুখে ভারী সাজ। ইউষা ফিসফিস করে বলল, ফুপিকে দেখেছ তুষি? বিদেশ থেকে এসে যা রং দেখাচ্ছিল, শ্বশুর বাড়ি এসে গোল পাল্টে ফেলেছে। তুষি মিটিমিটি হাসল। রোকসানার তখনই ওর দিকে চোখ পড়ল। সাথে সাথে বললেন, হোয়াট দ্য হেল? তুমি হোয়াইট কেন পড়েছে? পার্টির থিম কালো শোনোনি? হোয়াইট তো শুধু স্বার্থদের জন্য। এই ভয়টাই পাচ্ছিল তুষি। মুখ কাচুমাচু করে ও ইউষাকে দেখল। সে বলল, মেজো ভাইয়াও তো কালো স্যুট পরেছে ফুপি। সেটা পরের কথা। তুষি কেন থিম অনুযায়ী ড্রেস পরেনি? তোমার মা দেখেনি এসব? কোথায় কোথায় ছোট ভাবি কোথায়? তুষির ভেতরটা গনগন করে উঠল। এখন ওর জন্য মা কথা শুনবেন নাকি? ভুল তো ওর, মায়ের নয়। তুষি এইবার স্পষ্টভাবে বুঝল স্বার্থর ওকে এই গাউন দেয়ার মানে। এখন মা কথা শোনাচ্ছে, এরপর মেয়ে শোনাবে, একে একে সবাই শোনাবে, সেজন্যই বুঝি ইচ্ছে করে এমন করলেন উনি। নিজে সারাদিন অপমান করে হয় না, এখন ইনিয়ে বিনিয়ে লোক ভাড়া করেছে। তোমার মা তুষিকে কথা শোনাচ্ছেন, যাও।
আইরিন অবাক হয়ে বলল, আমি গিয়ে কি করব? গিয়ে বলবে তুষিকে সাদা গাউন পরতে তুমি বলেছ। আইরিন আকাশ থেকে পড়ল, কি হো, আমি পারবো না। সার্থ বলল, তাহলে আমি এক্ষুনি পার্টি রেখে বেরিয়ে যাব। তখন যে বেইজ্জতিটা তোমাদের হবে, আই থিংক সেটা হজম করতে পারবে। আপনি আমাকে ব্ল্যাকমেইল করছেন? সার্থ ভাই। করছি আইরিন। তুমি তো জেনে শুনেই ব্ল্যাকমেইলড হচ্ছ। আমাদের মধ্যে কিন্তু কোনো লুকোচুরি নেই। যাবে কিনা সেটা বলো। আইরিন উঠে দাঁড়ালো। যাচ্ছি। রেহনুমা ডাক শুনে এসে দাঁড়ালেন। কিছু বুঝতে না পেরে বললেন, কি হয়েছে রোকসানা, এভাবে ডাকছ কেন? ভাবি প্লিজ, এখানে অন্তত সানা বলে ডাকো। আর তোমার মেয়ে? তক্ষুনি আইরিন এসে দাঁড়ালো। ছটফটিয়ে বলল, মাম্মাম মাম্মাম, তুষির দোষ নেই। ওকে হোয়াইট গাউন আমি দিয়েছিলাম। রোকসানা অবাক হয়ে বললেন, কি বলছো কিউটি, তুমি? কিন্তু কেন? এটা তো তুমি তোমাদের জন্য স্পেশাল থিম করলে। তুষি তাজ্জব হলো। চোখটা ঝাপটাল দুবার। ইউষা, রেহনুমা দুজনেই ভীষণ চমকে গেলেন। আইরিন কিছু দেবে তুষিকে? আইরিন বলল, সার্থ ভাই তো হোয়াইট স্যুট পরবেন না বলেছিলেন। ভাবলাম আমি একা হোয়াইট পরে ঘুরব, তাই একটা গাউনের পিস তুষির জন্য পাঠিয়ে দিয়েছিলাম। কি তুষি, নিশ্চয়ই তোমার খুব পছন্দ হয়েছিল। হবেই তো, আমাদের দুজনের পছন্দই তো এক। শেষ লাইন চিবিয়ে চিবিয়ে বলল মেয়েটা। তুষি স্তব্ধের ন্যায় চেয়ে রইল। রোকসানা আর কথা বাড়ালেন না। কিন্তু মুখ দেখে বোঝা গেল মেয়ের কাজে বেজায় চটেছেন তিনি। ইউষা হা করে বলল, এই ড্রেস তোমাকে আইরিন আপু দিয়েছে তুষি। আমাকে বললে না কেন? তুষির নিজেরই সব প্যাচ বেঁধে গেল। ওই চিরকুটে তো সার্থর মতো করে লেখা ছিল সব। সার্থর সেই আই চোর ডাক। সেজন্যই তো এত অভিমান সত্ত্বেও আজ বেহা বনে গিয়েছিল মেয়েটা। ওসব তবে ওনার দেয়া ছিল না। আইরিন কি ওনার নাম করে পাঠিয়ে মজা নিয়েছিল? কিন্তু ওর বিছানার ওপর কিভাবে রাখবে? ডাইনিটা তো বাড়িতেই ছিল না। তুষি আর ভাবতে পারল না। মাথা এলোমেলো হয়ে গেল। আজ যদি কেউ এই মুহূর্তে ওকে একটা জাদুর কাঠি দিয়ে বলতো ও কি চায়, তুষি নির্ঘাত ওর সেই আগের জীবন ফেরত চাইতো আবার সেই বস্তির চোর হয়ে থাকতে। এই অশান্তি, এই যন্ত্রণা, এই মানসিক টানাপোড়েন আর সহ্য হচ্ছে না, আর না। জামিল পার্টিতে এসেছে মাত্র। সোজা এসে এখানে ভিড়ল। বড় প্রফুল্ল স্বরে বলল, হ্যালো এভরিওয়ান, হোয়াটসঅ্যাপ। এই ছেলেকে রোকসানার ভীষণ মনে ধরেছে। আইরিন সার্থ না করলে কিছু একটা নিশ্চিত ভেবে ফেলতেন। খুব গদগদ হয়ে বললেন, আরে জামিল, এসছো বেটা। আমি তোমার কথাই ভাবছিলাম। জামিল দ্বিগুণ গদগদ হয়ে বলল, আও, সো সুইট অফ ইউ আন্টি। আপনাকে তো আজ একেবারে জীবন্ত ফুল মনে হচ্ছে। এখানে এত এত বাচ্চা মেয়ে, অথচ সৌন্দর্যে আপনাকে কেউ বিট করতে পারবে না। সাচ আ ন্যাচারাল বিউটি। সবাই মাথা নুয়ে ঠোঁট টিপে হাসল। রোকসানা খুশি হলেন, লজ্জাও পেলেন। বললেন, যাহ, কি যে বলো না। এই ওয়েটার, জামিলকে এখানে ড্রিঙ্কস সার্ভ করো। না আন্টি, এক্ষুনি এসব ড্রিঙ্কস নয়। আমি আসলে সার্থকে খুঁজছি। মিস আয়োডিন হওয়ার ইজ সার্থ। আইরিন ফুঁসে উঠল, আমার নাম আইরিন। ওপস সরি। আইরিন মুখ ঘুরিয়ে চলে গেল। রোকসানাও গেলেন কোথাও একটা। এতক্ষণে সুযোগ পেয়ে হুহা করে হেসে উঠল ইউষা। হাসির আওয়াজে ধ্যান ছুটল তুষির। ফিরে চেয়ে বলল, কি হয়েছে? জামিল নিজেও হাসছিল। উত্তরে বলল, মিস আয়োডিনের মেজাজটা খুব গরম বোধ হয়। অল্পের জন্য পুড়ে যায়নি। আয়োডিন? সেটা আবার কে? আইরিন আপুর কথা বলছে। ফিট করে হেসে ফেলল সেও। জামিল বলল, বাই দ্য ওয়ে, ইউষা, ইউ আর লুকিং সো গর্জিয়াস। এতদিনে মনে হচ্ছে সেই আগের ইউষাকে দেখছি। থ্যাংক ইউ, ভাইয়া। জামিল এক পল থেমে পকেট থেকে একটা ছোট প্যাকেট বার করল। এগিয়ে দিয়ে বলল, দিস ইজ ফর ইউ। ইউষা একটু চমকায়। একবার তাকায় তুষির পানে। কিছু বলার আগেই বাক্সটা হাতে ধরিয়ে দিল জামিল। খুব তাড়াহুড়ো দেখিয়ে বলল, সার্থকে খুঁজে আসি, পরে কথা হবে। ও গেল, আর ক্রস লাইন কেটে একই পথ দিয়ে হেঁটে এলো। অয়ন ব্যাপারটা দেখে বলল, কি দিয়েছে? ইউষা কাঁধ উচাল, কি জানি। অয়ন নিজেই প্যাকেট নিয়ে নিল। খুলল টেনে টেনে। ভেতরে পাথরের ব্রেসলেট দেখে বলল, ব্রেসলেট তোকে কেন দিল? আমি কি করে বলবো? অয়ন ভ্রু কুঁচকে একবার জামিলের যাওয়ার পথে দেখল। ইউষা বলল, তোমাকে বলেছিলাম তুষির সাথে থাকতে। তুমি কেন এদিক ওদিক যাচ্ছ? অয়ন তুষির দিকে চেয়ে বলল, আমি সাথে থাকতে চাইলেই হবে। হাত ধরলেই সে মোচড়াচ্ছে। আসলে ও তোমাকে প্রথম থেকে এরকম নজরে দেখেনি তো, তাই ওর অস্বস্তি হচ্ছে। সময় দাও, ঠিক হয়ে যাবে। চারদিকে ছড়ানো ছিটানো লোকজনের মাঝে সার্থকে খুঁজে পাওয়া মুশকিল হলো বটে। সে দাঁড়িয়ে ছিল পুলের কাছে। সাউন্ড সিস্টেম এখানেই বসানো। চারপাশের নীল সবুজ লাইটিং আর বাতাসে ঘুরে বেড়ানো সফট মিউজিকের সাথে হঠাৎই পেছনে থেকে এসে পিঠে চাপড় মারল জামিল। হ্যান্ডসাম বয়,
এখানে কি করছিস? কখন এলি? মাত্র। কি খাচ্ছিস? জুস। মদ খাচ্ছিস? বললাম জুস। জুসের ভেতর মদ খাচ্ছিস? সার্থ কটমটিয়ে তাকালে হেসে ফেলল জামিল। পরপর কপাল কুঁচকে বলল, কি রে, তুই ব্লাকশু? সার্থ কথা টেনে নিল। ফর গড সেইকে এই প্রশ্ন আর করিস না। শুনতে শুনতে কান ধরে গেছে। কান আবার কে ধরল? সার্থ বিরক্ত হয়। জামিল। জামিল ফের হাসল। চাপা গলায় বলল, তুষিকে দেখলাম। ঝাক্কাস লাগছে ভাই। তোর কপাল দেখে আমার হিংসে হয়। হেক্স প্রেজেন্ট সব এক একটা। আবার ইউষা, ও তো পুরো। মাঝপথেই সার্থ করা গলায় বলল, ভুলেও আমার বোনের দিকে নজর দিবি না জামিল। আমি কিন্তু তোকে খুব ভালো করে চিনি। তোর বোন বোন, আর অন্যের বোন বোন নয়। তুই যে ইউষার বোনের দিকে নজর দিয়ে রেখেছিস, তার বেলা। বেচারি তুষি নিজের স্বামীর শ্বশুর বাড়ির পার্টি দেখতে এসেছে। এই কপাল আমার শত্রুর না হোক, তবে তোর হোক। সার্থ কিছু বলতে গেলেই অয়ন এসে দাঁড়ালো। থেমে গেল ওরা। ভাইয়া তোমাকে খুঁজছে সবাই। এখন কেক কাটা হবে। কিসের কেক? জামিল বলল, কেক তো ডিমের হয়। কেন, তুই জানিস না? সার্থ রেগে তাকালো। অয়ন হাসল, বলল, আরে এমনি কাটছে। চলো তো। একটা উঁচু চার কোনা কেক ঘিরে সবাই গোল হয়ে দাঁড়িয়েছে। সার্থ আসতেই রোকসানা বললেন, এসো বেটা এসো। তোমার আর আইরিনের জন্য কেক অ্যারেঞ্জ করেছি। সবাই মিলে আনন্দ করব, এটুকু বাদ যাবে কেন? সার্থর চেহারায় অডেল বিরক্তি। যেন না পাচ্ছে কিছু বলতে, না পাচ্ছে কথা মতো চলছে। বেচারার মুখ দেখে জামিল মিটিমিটি হাসল। থুতনি খসতে খসতে গুনগুন করল, আমি ফাইসা গেছি। আমি ফাইসা গেছি মাইনকার চিপায়। সার্থ চোখ রাঙাল। তারপর গিয়ে দাঁড়ালো এক পাশে। ক্ষুধার দৃষ্টির সাথে সাথে গিয়ে ঠেকল তুষির ওপর। মেয়েটা হাস্যহীন ঠিকই, তবে ভীষণ স্বাভাবিক একটা মুখ। এই যে একই সাথে সার্থ আর আইরিন কেক কাটবে, কেকের গায়ে লেখা কাপল টু বি। এসব যেন খুব সাবলীল ব্যাপার স্যাপার। বাকি প্রতিটা মানুষ যেভাবে দাঁড়িয়ে আছে, সেও ঠিক একই রকম বেড়েছে এখানে। মেয়েটার এই নিষ্পৃহতা, এই নিরুৎসাহিত হাবভাবই সার্থ নিতে পারে না। আইরিন ছুরি এগিয়ে দিল। ধরো। তুষির দিকে ক্ষিপ্ত চোখ রেখেই ছুরিসহ আইরিনের হাতের কবজি ধরল সে। পোচ বসাল সেই একই রকম ওর দিকে চেয়ে, অথচ ঠোঁট টেনে হাসল তুষি। নির্লিপ্ততা চোখে বাকিদের সাথে তাল মিলিয়ে হাত তালি দিল। সার্থর চোখা নাক ভীষণ রাগে ফেপে উঠল আরো। চেতে তেতে কি করবে বুঝল না। এক টুকরো কেক তুলেই আইরিনের মুখে ঠুসে দিল সে। জামিল দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়ল দুপাশে। শালা নিজের জালে নিজেই পেঁচাচ্ছে। এখন লেজে গোবরে হ। কেকের পালা মিটল। নাসির বললেন, তাহলে ভাইজান, ঘোষণাটা দিয়ে দেই। শওকত মাথা নাড়লেন। মেয়ে আর সার্থকে দুপাশে নিয়ে মধ্যমণি হয়ে দাঁড়ালেন নাসির। খুব প্রফুল্ল স্বরে ঘোষণা দিলেন, সম্মানিত অতিথিবৃন্দ, আপনারা হয়তো জানেন না আজ একটা বিশেষ কারণে আমি এই পার্টিটা রেখেছিলাম। আসলে আমার একমাত্র মেয়ে আইরিনের সাথে আমার স্ত্রীর বড় ভাই সাবেক মেজর শওকত আলীর মেজর ছেলে সৈয়দ সার্থ আবরারের বিয়ে ঠিক হয়েছে। ও কিন্তু একজন এএসপি। এই অল্প বয়সে দুবার রাষ্ট্রীয় সম্মাননা অবধি পেয়েছে। পাশ থেকে অনেকেই বললেন, হ্যাঁ ওনাকে তো রুস্তমের ছেলের কেস থেকেই চিনি। নাসির গর্বের সাথে বললেন, তাহলে ভাবুন, এমন একজন বীর আমি মেয়ের জামাই হিসেবে পেয়ে কতটা আনন্দিত। তনিমা এক পল তুষির পানে চাইলেন। তুষির মাথা নিচু। দেখে মনে হচ্ছে সব কথা মনোযোগ দিয়ে শুনছে। কিন্তু তিনি বোঝেন, ভেতর ভেতর নিশ্চয়ই কষ্ট পাচ্ছে মেয়েটা। অন্তত একটু হলেও সার্থর জন্য মেয়েটার পাগলামি, ছোটাছুটি আর ছটফটা নৃত্য দেখেছেন তিনি। একই সময় সার্থ আর চোখে তুষির পানে দেখল। ওই মেদুর চেহারার অন্ধকার দেখে ক্রুর হাসিটা অষ্টপুটে ছুটে এলো অমনি। কষ্ট হচ্ছে। কষ্ট পাও তুষি, কষ্ট পাও। তুমি কষ্ট না পেলে আমি যা চাইছি তা হবে কি করে? তার নজর ফিরল শৌকতের আওয়াজে। হঠাৎই হাত বাড়িয়ে ডাকলেন, অয়ন, তুষি এসো, তোমরা দুজন এসো। তুরন্ত সার্থর মুখ কাঠের মতো শক্ত হয়ে গেল। অয়ন তুষি দুজনেই আস্তে ধীরে গিয়ে দাঁড়ালো ওনার পাশে। শৌকতের বামে তুষি, ডানে অয়ন। অয়নের পাশে আইরিন, তার পাশে নাসির, নাসিরের অন্য পাশে সার্থ ছিল। শওকত বললেন, খুশির খবর কিন্তু একটা নয়, দুটো। আসলে ওই একই দিনেই আমার ছোট ছেলে সৈয়দ অয়ন আফসারের সাথে আমার একমাত্র ভাই সাইফুল ইসলামের ছোট মেয়ে মেহরিন রহমান তুষির বিয়েও ঠিক করা হয়েছে। আজ আপনাদের উপস্থিতিতেই আমরা আগামী 15ই ডিসেম্বর ওদের এনগেজমেন্টের ডেট ফিক্সড করছি। বুঝতেই পারছেন, দুটো বিয়ে, কাজেই আনন্দ দ্বিগুণ। আপনারা কিন্তু সবাই নিমন্ত্রিত। প্লিজ আসবেন, ভালো লাগবে আমাদের। হাত তালি ফের আরেকবার পরল। প্রায় সবার মুখে রংবেরঙের হাসি। শুধু হাসল না তিনটি মানুষ। পকেট দুই হাত ভরে আরো কঠিন পাথরের মতো দাঁড়িয়ে রইল সার্থ।
যদিও সে হাসে কম, তবে এই মুহূর্তে তুষি আর ইউষার মতো দুটো উচ্ছল মেয়ের হাস্যোজ্জ্বল চেহারা একটা ব্যবসা বাতাস তার পাখায় বেঁধে উড়তে উড়তে কোথাও একটা উধাও হয়ে গেল। না চাইতেও চোখ টলমল করে উঠল ইউষার। তাকাতে তাকাতে জলের তোরে অয়নের স্ফুট মুখ আস্তে ধীরে ঝাপসা হয়ে অশ্রুটা গড়িয়ে পড়ল গালে। নাসির ওপাশে গিয়ে সার্থকে আইরিনের পাশে আনলেন। শওকত সরে গিয়ে তুষিকে দিলেন অয়নের পাশে। কতজন মেড ফর ইচ আদার বলে বলে মুখে ফেনা তুলল। আইরিন পারল না আনন্দে লাফিয়ে চড়িয়ে গলে যেতে। রোকসানা মেয়েকে দেখে দেখে তৃপ্তির হাসি টানলেন ঠোঁটে। অয়ন এক ফাঁকে তুষির হাত চেপে ধরল। ফিসফিস করে বলল, ফাইনালি তুষি, ফাইনালি তুমি আমার হচ্ছ। তুষির টু শব্দ নেই। রোবটের মতো চিবুক নামিয়ে রাখল সে। দ্রুত শ্বাস টানতে টানতে গাউনের এক পাশ এক হাতের মুঠোয় খামচে রাখল কিছুক্ষণ। তারপর কি ভেবে মাথা তুলে এক পল পাশ ফিরে চাইল। সার্থর তীক্ষ্ণ নজর অয়নের ওই হাত থেকে উঠে এসে আস্তে ধীরে এসে পড়ল তার মুখে। পাষণ্ড মানুষটার ভেতর কি হচ্ছিল তুষি জানে না, তবে ওর হৃদয় গুমরে উঠল বিবশ কোনো ব্যথায়। বুক তোলপাড় করা কান্নাটা গলায় এসে দাঁড়ালো। জমতে জমতে ওরা স্রোতের প্রতিকূলে ভাসতে ভাসতে বলল, আমার দরজায় খিল দিয়েছে, আমার দারুণ জ্বর, তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর। রোকসানা নিষ্পলক চেয়ে চেয়ে মেয়ের হাস্যোজ্জ্বল মুখখানা দেখছিলেন। এই তো সেদিনও বদ্ধরুমে সার্থকে চাই বলে কেমন কান্নাকাটি করল, আর আজ পাওয়ার পরে দেখো কি সুন্দর হাসছে। তক্ষুনি জামিল কানের কাছে এসে বড় মধুর সুরে ডাকল, আন্টি। রোকসানা নড়ে উঠলেন, তাকালেন ফিরে। জি, পার্টি খুব বোরিং লাগছে। এই সাউন্ড সিস্টেমের মিউজিকে পোষাচ্ছে না। তার উপর দুটো বিয়ের অ্যানাউন্সমেন্ট হলো, একটা কাপল ডান্স হবে না। কেন হবে না বেটা? অফকোর্স হবে, আমি ব্যবস্থা করে দিচ্ছি, দাঁড়াও। অ্যাকচুয়ালি আমার ননাস খুব ব্যাকডেটেড তো, ওরা এসব পছন্দ করে না। বাট নো ওরিস, আমি কিন্তু একদম ওরকম নই। দাঁড়াও তুমি, দাঁড়াও একটু। রোকসানা তড়িঘড়ি করে পা চালালেন। কাপল ডান্সের কথা উঠতেই পাটিতে শোরগোল পড়ে গেল। চোখের পলকে পাল্টে গেল লাইটের রং। শওকত বললেন, বড়রা তাহলে বসি কোথাও, আমরা আমাদের কথা বলি, বাচ্চারা এনজয় করুক। বাকিরা তাল মেলাল। নাসির ডাকলেন, সবাই এদিকটায় আমার সাথে আসুন। জামিল গলা তুলে বলল, কোন কোন কাপল ডান্স করবেন, কাইন্ডলি ফোকাস পয়েন্টে পার্টনার নিয়ে আসবেন। আইরিন সাথে সাথে সার্থর দিকে হাত বাড়াল, বলল, প্লিজ। সার্থ আর চোখে তুষিকে দেখল তখন। মেয়েটার ব্যাকুল চোখে এদিকে, উৎকণ্ঠায় গলার শিরা ভেসে আছে। দুর্বোধ্য হেসে ধরল হাতটা। ইয়া শির। ততক্ষণে ডান্স ফ্লোরে আরো কজন কাপল ভিড়েছে। আইরিন সার্থ সেখানে এসেই দাঁড়ালো। ইউষা রেগে রেগে বলল, ভাইয়ার রং তামাশা দেখলে গা জ্বলে যায়। বিয়ে করছে করছে, আবার তোমাকে দেখিয়ে দেখিয়ে নাচছেও। তোমারও উচিত অয়ন ভাইকে নিয়ে নাচা। তোমার অয়ন ভাইকে নিয়ে তুমি নাচো। ইউষা কাষ্ঠ হেসে বলল, সেই ভাগ্য যদি আমার হতো, আমি কি তোমায় বলতাম? ভাগ্য মাঝে মাঝে নিজেরও বদলাতে হয়। তাহলে তুমি কেন পারলেন না তুষি? তুষির চেহারা ফ্যাকাশে হয়ে গেল। মলিন হেসে বলল, কিন্তু আমি তোমার মতো নিজের ভালোবাসা অন্যকে জোর করে দিতে চাইনি। আমারটা নিজেই চলে গেছে। তাও আমাদের অনেক মিল। এই যে ভাইয়াও তোমাকে ভালোবাসে না, অয়ন ভাইও আমাকে ভালোবাসে না। একটা মেয়ের জন্য এই ব্যাপারটা বোধ হয় সবচেয়ে অসম্মান, কিন্তু আমাদের জন্য সম্মানের কি জানো? সেই ভালোবাসার প্রস্থান আমরা হাসিমুখে দেখছি, অন্তত পাওয়ার জন্য ভিক্ষে চাইতে যাচ্ছি না। তুষি রোগ নিলল, বিরস মুখে ভাবল, আমি কি আদৌ হাসিমুখে পারছি মেনে নিতে? পারছি না। আমার এই চোখ দুটো আর শূন্য বুকটা জানে প্রতিনিয়ত আমি কতখানি হাহাকারে মরি, কতটা কষ্টে আমার হৃদয়ে ছিঁড়ে যায়। আমি ওনাকে আইরিনের পাশে মেনে নিতে পারি না, এখনো পারছি না। কিন্তু আমাকে চেয়ে থাকতে হবে, দেখতে হবে ওদের। না হলে উনি ভাববেন আমি ফুটবল। আমি ওনার কাছে ফুটবল হতে চাই না ইউষা, তাতে ভেতর ভেতর মরে গেলেও না। জামিল এসে অয়নের কাঁধে হাত রাখল। অয়ন ভাই। ফোন তাড়াতাড়ি পকেট ভরে তাকালো সে। জি। এখানে এসে এত কি কথা ফোনে? ডাক্তার হলে যা হয়, যখন তখন ইমার্জেন্সি। মাথা নাড়ল জামিল। ওকেই। তা তোমার হবু বউ নিয়ে নাচবে না? অয়ন ফোঁস করে শ্বাস ফেলে বলল, ও বোধহয় এসব পছন্দ করে না। আরে বোকা, পছন্দ দিয়ে কি করবে? টেনে নিয়ে যেতে হয়। এই সুযোগ, এসব গান ফান বাদ দিয়ে নিজে গাও আর তালা তালে দোলাও। ইমপ্রেস না হয়ে যাবে কোথায়? চেষ্টা করব বলছেন? অফকোর্স। যাও যাও। অয়নকে ঠেলে পাঠিয়ে জামিল ক্রু হেসে জুসে চুমুক দিল। বিড়বিড় করে বলল, সাথরে, তোর পেছনে পেট্রোল ঢেলে দিলাম। এবার শুধু আগুন লেগে তোর ইগোর লেজটা পুড়ে যাওয়ার পালা। অয়ন এলো ঠিকই, কিন্তু উসখুস করে পাশে দাঁড়িয়ে রইল। ডান্সের কথা বললে তুষি আবার রেগেমেগে কিছু বলে দেয় কিনা। মাথা চুলকাল ছেলেটা।
তক্ষুনি জামিল এসে বলল, তুষি, আমার সাথে ডান্স করবে? আমি, না না, আমি এসব পারি না। জামিল সাথে সাথে হাতটা ঘুরিয়ে দিল ইউসার দিকে। তাহলে তুমি? আমি তো। জামিল পুরোটা বলতে দেয় না, খুব অধিকার বোধ নিয়ে হাতে টান মারে। আরে এসো তো। ইউসা কিছু বলতেই পারল না, হিমশিম খেলেও চলল সাথে সাথে। ব্যাপারটায় বুকে বল পেল অয়ন। এসে দাঁড়ালো ওর সামনে, মৃদু স্বরে বলল, তুষি, উইল ইউ? তুষি এক পল ওর পেতের রাখা হাতটায় তাকালো, পরপর তাকালো অদূরের সার্থদের দিকে। মেয়ে নিয়ে না চলেও সার্থর সূক্ষ্ম চাউনি বারবার এদিকেই ঘুরছে। এবার তুষি মানা করল না, মুচকি হেসে হাত ধরল। অয়নের মনে হলো পৃথিবী জিতে গেছে সে। চটপট ওকে নিয়ে ডান্স ফ্লোরে ছুটে এলো ছেলেটা। অমনি সার্থ মাথা সোজা করে ফেলল। অয়ন তুষিকে কাছে আনল। অস্বস্তির ছোবলে নীল হয়ে গেল মেয়েটা। অয়ন নিজের কাঁধে ওর হাত রেখে বলল, তুমি শুধু আমার চোখের দিকে তাকাও, তাহলেই হবে। চোখের দিকে তাকালে নাচতে পারা যায়। হাসল অয়ন। দেখোই না, যেতেও পারে। কি কথা বলছে ওরা? আইরিন কপাল কুঁচকে বলল, কারা? সার্থর ছটফটে চাউনি নেমে এলো। ঘাড় শিথিল করে গম্ভীর মুখে বলল, কিছু না। আপনি ডান্সে কনসেন্ট্রেশন দিচ্ছেন না। যতটুকু দিচ্ছি, তোমার জন্য এটাই যথেষ্ট। আইরিন আর কিছু বলল না। পুরো জায়গা জুড়ে মোট 10টা কাপল নাচছে। চারপাশের সব আলো নিভে শুধু আলো জ্বলছে এখানে। আইরিনের হঠাৎ খেয়াল পড়ল ওদের পাশেই নাচছে তুষি। অমনি ইচ্ছে করে সার্থর বুকের আরো ঘনিষ্ঠ হলো সে। যাক, তুষি এখানে আছে, অন্তত ওর সুবিধে হয়েছে। এবার যতবার ও সার্থকে ছোবে, জলে পুড়ে খাক হবে বেচারি। কাউকে দেখিয়ে দেখিয়ে কিছু নিয়ে জ্বালানোর কি যে আনন্দ। ইউসা হঠাৎ খেয়াল করল, ওর মুখের দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে জামিল। দু চোখ ছাপানো অদ্ভুত মুগ্ধতা সেখানে। মেয়েটা বিব্রত হয়, গলা ঝেড়ে বলে, এভাবে কি দেখছেন ভাইয়া? মুচকি হাসল জামিল। বলল, তোমাকে? জি। না মানে, লাস্ট যখন তোমাকে দেখি তুমি সম্ভবত এসএসসি ফাইনাল দিচ্ছিলে। কটা বছরের মধ্যে কত বড় হয়ে গেছো। সেই শিশুসুলভ মুখটা এখন এক পূর্ণাঙ্গ মেয়ের মতো হয়ে গেছে। এটা স্বাভাবিক। আপনিও তো কত বদলে গেছেন। ইউসা, জি। তুমি কাউকে পছন্দ করো? মেয়েটার বুক থক করে উঠল। তাকালো গুরুতর চোখে। ককেন? এমনি জানতে চাইতে পারি না। ইউসা মাথা নুয়ে রুদ্ধশ্বাস ফেলল। যাক, জামিল ভাই তাহলে কিছু জানে না। উনি জানলে মেজো ভাইয়াকে বলে দেবেন, তারপর এক এক করে কথা ঘুরতে ঘুরতে নিশ্চয়ই অয়ন ভাইয়েরও কানে চলে যাবে। ইউসা তা চায় না, কখনো না। বললে না তো কি বলবো, কেউ পছন্দের আছে। ইউসা নিষ্প্রাণ নয়নে একবার পাশের অয়নকে দেখল। আগাগোড়া তুষিতেই মগ্ন যে পুরুষ। হেসে বলল, না, তেমন কিছু না। সাথে সাথে ঠোঁট ফোড়ে হাসল জামিল। এদিকে আইরিন আর অয়ন পিঠ বরাবর থাকায় সার্থ তুষি ঠিক মুখোমুখি পড়েছে। বারবার নাচের ফাঁকে ফাঁকে একে অন্যকে দেখছে দুজনে। তুষির আঙুলের ভাঁজে অয়নের আঙুল, ওদের চারটে চোখের রুই কাছাকাছি থাকা সব মিলিয়ে সার্থ কেমন অস্থির হয়ে পড়ল। নিজের নাচ ফেলে গলা উঁচিয়ে উঁচিয়ে দেখে গেল ওদের। অয়নের বাহু যখনই তুষির পিঠে নামবে, সজোরে আইরিনের হাত খামচে ধরল সার্থ। ব্যথায় মেয়েটা আর্তনাদ করে ওঠে। আহ! সার্থ হুঁশে এলো, তড়িঘড়ি করে সরিয়ে নিল হাতটা। ছোট করে বলল, আমি দেখিনি। অয়নের মুগ্ধ চোখ তখন তুষির ওপর লেগে। এই প্রথম সে মেয়েটার এত কাছাকাছি এলো, এত ঘনিষ্ঠে থেকে দেখল ওর মুখ। কাছ থেকে তুষি আরো বেশি সুন্দর। এই যে দুই চোখে ময়ূরের পেখমের মতো ঘন কালো পাপড়ি, দূর থেকে বোঝা যায় না এদের। এই যে এসির হাওয়ায় ভরে থাকা ক্লাবেও তুষির নাকের ডগায় ফোটা ফোটা খাম, এসবও তো কাছে না এলে দেখতে পারত না অয়ন। আজকের এই মিলনমেলার তোরে বিমোহের খেই হারিয়ে ফেলল ছেলেটা। বাম হাতটা তুলে তুষির গালে রাখতে গেল, মেয়েটা ঝট করে ঠেলে দিয়ে বলল, কি করছেন? অয়নের কণ্ঠে মাদকতার সুর। তোমাকে আজ কি যে সুন্দর লাগছে তুষি। মনে হচ্ছে আকাশ থেকে সাদা পরি নেমে এলো। তুষি দীর্ঘশ্বাস ফেলল। তার এই নিষ্প্রভতায় হতাশ হলো অয়ন। বলল, মনে হচ্ছে আমি যত রোমান্টিক হব, তুমি তত আনরোমান্টিক হবে। তুষি জবাব দিল না। অয়নের কাঁধ ছাপিয়ে আরেকবার তাকালো ওপাশে ক্ষিপ্ত চোখে চেয়ে থাকা সার্থর পানে। কেন যে না চাইতেও বারবার মনোযোগ চলে যাচ্ছে ওদিকে। অয়ন ডাকলো তখনই। তুষি। ফিরল ও। হু, একটা কথা বলবো। কি? দুপল সময় নিল অয়ন। হুট করে মিউজিকের টোনের সাথেই গলা মিলিয়ে গাইল। মেইন টু বাস্টেরি চাহাত মাইন। চাহুন রিহনা সদ। মেইন টু বাস্টেরি কুরব্যাট মাইন। চাহুন রিহনা সদ। সেয়া বিয়ে চাই টেরা, মেইন হান্না ডুনজুদা। মেইন টে কারলিয়ায়। গানের সাথে নাচের তাল মেলাতে তুষিকে ঘুরিয়ে দিল সে। মেয়েটা অপ্রস্তুত থাকায় হাত ছুটে গেল। তুরন্ত আইরিনকে ঠেলে সরিয়ে দিয়েই চিলের মতো ছু মেরে ওকে টেনে কাছে নিয়ে এলো সার্থ।
সঙ্গে সঙ্গে বেজে উঠল তার দরাজ গলার সুর। তেরে ইশপি, তেরে ওয়াকপি, বাস হক হাই ইকমিরা, তেরি রুপি, তেরে জিচম্পি, বাস হক হাই ইকমিরা, বাস হক হাই ইকমিরা, বাস হক হাই ইকমিরা। দিগদিশার সাথে সাথে নাচের খেই হারিয়ে ফেলল আইরিন। ওদিকে স্টেপ ফলো করে বাকিরাও নিজেদের পার্টনার ছেড়ে দিল। পাল্টাপাল্টি হতে হতে আইরিন গিয়ে পড়ল জামিলের হাতে, ইউসা এসে পড়ল অয়নের কাছে। অপ্রস্তুতিতে মেয়েটা থুবড়ে পড়তে গেলেই ধরফর করে বুকের সাথে আকরে ধরল অয়ন। নিস্তব্ধ চোখ তুলে চাইল ইউসা। অয়নের কাছে তার এই আগমন অপ্রত্যাশিত খুব। তবে দেখল অয়ন ভাইয়ের নজর আজকেও ওর ওপর নেই। সেই যে তুষি গিয়ে সার্থর কাছে পৌঁছেছে, সজাগ চোখে ওদিকেই চেয়ে আছে ছেলেটা। এদিকে তুষি নিজেই হকচকিয়ে গেল। চোখ বড় বড় করে সার্থর চতুরের ন্যায় হাসিমুখের পানে চেয়ে রইল কিছুক্ষণ। 2 সেকেন্ডের মধ্যে কি থেকে কি ঘটে গেছে ও কিচ্ছু বুঝতেই পারেনি। পরপর খেয়াল হলো ওর হাত কোথায়। সার্থর বুক থেকে তড়িৎ হাতটা নামিয়ে ফেলল তুষি। মুখ ফুরিয়ে যেতে নিল, সহসা বাদ সাধল সে পুরুষ। কনুইয়ে হ্যাচকা এক টান মেরে ফের বুকে এনে ফেলল। এত জোরে তুষির লিপস্টিক পরা ঠোঁট দুটো একদম শার্ট পেরিয়ে সার্থর নগ্ন বক্ষভাগে ঠুকে গেল অমনি। টকটকে আস্ত ঠোঁটের ছাপ বসে গেল সেখানে। সার্থ খোলা বুকের দিকে দেখল একবার। রেড ওয়াইন শেডের একটা হার্টশেপ লিপস্টিকের চিহ্ন তার ফর্সা ত্বকে দাগ তুলে আছে। তারপর দেখল তুষির ভরকে যাওয়া মুখ। ভ্রু নাচিয়ে বলল, কিস মার্ক, তাও এখানে। আইরিন যেই আসতে নেবে জামিল হাত লম্বা করে আটকায়। মিস আয়োডিন, ওদিকে এখন যাওয়া যাবে না। আপনি আমার সাথে নাচুন। আমার নাম আইরিন। হোয়াট এভার, যাওয়া যাবে না এটাই মেন পয়েন্ট। কেন যাওয়া যাবে না? পার্টনার চেঞ্জ হওয়া নাচের রুলস। আপনি ফলো করতে বাধ্য। এখন ঠিকঠাক স্টেপ রাখুন। এত বাজে পার্টনার আমি কোনোদিন দেখিনি। আইরিন আঙুল তুলে বলল, শুনুন, আমি অনেক ভালো নাচি ওকে। তাহলে স্টেপ মেলাচ্ছেন না কেন? আইরিন অনিচ্ছায় নাচে মনোযোগ দিল। ইচ্ছে ঠেসে ঠুসে খুরল জামিলের সাথে। নাচে মন না থাকলে আমার হাতটা ছাড়ো অয়ন ভাই। নড়ে উঠল অয়ন। না আমি ঠিক আছি। সেটা আমি দেখতেই পাচ্ছি। ইউসা, তুই আজকাল বড়দের মতো হাবভাব করছিস। চুপচাপ নাচ। অয়ন কপাল কুঁচকে ইউসাকে খোরাল। তারপর নিয়ে এলো কাছে। অথচ মেয়েটার ভেতর তোলপাড় উঠে গেল অয়নের এত কাছাকাছি আসায়। সেই চেপে রাখা বুকের ব্যথা, ঢেকে থাকা অনুভূতি বর্ষার ন্যায় মেঘ বেয়ে ছড়ে পড়ল আবার। অয়নের তপ্ত শ্বাস মুখে এসে লাগছে, বুকের সাথে কখনো শরীর মিশছে, কখনো বা পিঠ। এত কিছুর পরেও আগের মতো ও নিজেকে সামলাতে পারবে তো? তুষি নিজের হাত মোচড়ায়। ছটফটিয়ে বলে, আমি আপনার সাথে নাচব না। সার্থক কাঁধ উঁচিয়ে বলল, নেচন না। হাতটা ছাড়ুন। ছাড়তে হবে। বলতে বলতে তুষির হাত থেকে চুলের গোছা সরিয়ে দিল সে। শিরশিরে অনুভূতিতে মেয়েটার সব জড়িয়ে গেল। কথাগুলো বেজে বেজে এলো, এখানে হাত দেবেন না। সার্থ ঠোঁটের কোণ তুলে হেসে বলল, যেহেতু আমার কাছে এসেছ, এখন হাত ঘাড়ে দেব, না কোমরে দেব, না অন্য কোথাও দেব, আমার ব্যাপার না। তুষি করা চোখে তাকালো। অন্য কোথাও হাত দেব, এসব কি কথা? সার্থ বলল, এটা কাপল ডান্স, এখানে রোমান্টিক ভাবে তাকাতে হয়। এরকম খেয়ে ফেলার মতো করে কাকে দেখছো তুমি? তুষি মুখ ফিরিয়ে নিল। সার্থ বিদ্রুপ করে বলল, সেই ঘুরে ফিরে আমার বুকে এসে পড়েছ। তোমার উদ্বি তোমাকে ধরে রাখতে পারলো না কেন? ওর শরীরে ইমিউনিটি কম। আপনিও তো আপনার আইরিনকে ধরে রাখতে পারলেন না। সেও তো গিয়ে আরেক ছেলের কাছে পড়েছে। তাই দেখেননি মনে হয়? সময় পেলাম কোথায়? এর মাঝেই তুমি এমন ভাবে গায়ে এসে পড়লে। আমি পড়িনি। আমার কোনো ইচ্ছে নেই আপনার গায়ে পড়ার। আচ্ছা। বলতে বলতে তুষির কোমরের বাঁকে হাত রাখল স্বার্থ। মেয়েটার পৃথিবী শুদ্ধ তলে উঠল তাতে। কথা একে বেঁকে গেল, বলল কোনো রকম, হোজরা ততাই। ঠোঁটের কোণ বেঁকিয়ে ক্রুর হাসল স্বার্থ। কোমরের পেছনে আঙুলের জোর বাড়াতেই তুষির শরীরটা এসে ঢুকে এলো বুকে। হতভম্ব হয়ে বলল, কি কি এসব? স্বার্থ জবাব দিল না। চট করে তুষিকে ঘুরিয়ে দিতেই মেয়েটার শীর্ণ পিঠ থরাম করে বুকে লাগল তার। স্বার্থ একটা হাতে তুষির কোমর থেকে সামনের দিকে প্যাঁচাল, আরেক হাতে গলার নিচ প্যাঁচিয়ে ধরল। পরপর ঘাট থেকে চুলের গোছা সরিয়ে রাখল অন্য পাশে। তুষির শরীরে ঘূর্ণিঝড় বয়ে যায়। দ্রুত শ্বাস নেমে আসে বুকে। স্বার্থ লম্বা দেহ একটু নামিয়ে এনে নাকটা ঠিক ওর গলার ভাঁজে থামালো। স্পর্শ করল না, শুধু চুলের ঝাপটায় বড় করে শ্বাস টেনে বলল, ইউ স্মেল লাইক অ্যান অ্যাডিকশন, তুষি। ইউ স্মাইল লাইক ইউ আর মাইন। স্বার্থ ফিসফিস করে এত দ্রুত বলেছে, অনুভূতিতে বেখেয়ালি তুষি ইংরেজির কিচ্ছু বুঝতে পারেনি। তবে মানুষটার অচেনা এই হাবভাবেই কাজ শিউরে উঠল তার। ফিরল, আইটাই করে বলল, কি কি বললেন? গালাগালি দিয়েছেন? স্বার্থ হেসে ফেলল।
গম্ভীর মুখ মানুষটার আজকের হাসি অন্যরকম। রীতিমতো ঝিনুকের খোলস হতে ছিটকে আসা মুক্তোর মতো বেরিয়ে এলো দন্তপাটি। তুষির চোখ থমকে গেল। বুকের ভেতর কোপ পরল সজোরে। বিমোহ, মুগ্ধতা আর অন্তরঙ্গ হওয়ার এই দিশাহারা ভরাডুবিতে ফের তলিয়ে গেল সে। পরপরই মনে পড়ল আজকের সব নিষ্ঠুর সত্যি। মনে পড়ল একটু আগেই আইরিনের সাথে সার্থুর বিয়ের ঘোষণা, ওর সামনেই তার বলা, আমি বিয়েতে রাজি। তারপর সেদিন ওর চোখে চোখ রেখে উগরে দেয়া সেই নিষ্ঠুর বাক্য, তোমার প্রতি আমার সহানুভূতি আছে, কিন্তু অনুভূতির ছিটে ফোটাও নেই। তুষির সব মোহ মুছে গেল। অন্ধকার, হাহাকার মিলেমিশে এসে ঘিরে বসল হৃদয়ে। চোখ দুটো ভিজে ছেয়ে গেল জলে। কার্নিশের উচ্চে আসা লুকোতে তুরন্ত ধাক্কা দিয়ে সার্থকে সরিয়ে দিল সে। ছেলেটা কিছু চমকে যায়। কোনো কিছু বুঝে ওঠার আগেই গাউনের দু মাথা দুই হাতে ধরে ছুটে যায় তুষি। বাকিদের নাচ থেমে গেল অমনি। সবাই বিভ্রান্ত নজরে চেয়ে চেয়ে দেখল ওদের। জামিল ইশারায় ভ্রু চাল। জানতে চাইল কি হয়েছে। উত্তরে চোখ বুজে ঠোঁট ফুলিয়ে শ্বাস ফেলল সার্থ। বলল না কিছু। অয়ন যেতে নিলেই টেনে ধরল ইউষা। যেও না। কেন? ইউষা মনে মনে বলল, আমরা দুজনেই তো একই ব্যথায় মরছি অয়ন ভাই। তোমার কাছে এসে যেমন আমি চষে গেলাম, তুষিও ভাইয়ের কাছে যাওয়ায় একইভাবে পড়ছিল। সেসব সইতে না পেরেই পালিয়ে গেছে হয়তো। মুখে বলল, বোধ হয় ভাইয়া কিছু বলেছেন, তাতে রেগে গেছে। এখন তুমি গেলে হিতে বিপরীত হতে পারে। অয়ন বিড়বিড় করে কিছু একটা বলল। ইউষা স্পষ্ট না শুনলেও মনে হলো বলেছে, ভাইয়ার একটা ব্যবস্থা করতে হবে। তুষিকে দেখা গেল সুইমিং পুলের কাছে। মুখ ভার করে একদম পাড়ের কাছে গিয়ে দাঁড়িয়েছে সে। রেহনুমা আসতে চাইলেও তনিমা থামালেন। বললেন, কিছুক্ষণ একা থাকুক। তুষি চোখের জল বারবার মুছলেও আবার গাল ভিজে যাচ্ছে। আজ একটু বেশি অবাধ্য হচ্ছে এরা। এত কাঁদাচ্ছে কেন ওকে? তুষি খোলা আসমানের দিকে বিমর্ষ মুখ তুলে চাইল। অভিযোগ করল এক রাশ অভিমান নিয়ে। আপনি কি চাইছেন বলুন তো? এমন করছেন কেন আমার সাথে? যখনই ভাবি ওনার দিকে তাকাব না, ওনাকে নিয়ে ভাবব না, তখনই আপনি আমার সব উল্টে পাল্টে দিচ্ছেন। আজ আমি ওনার কাছে প্রচণ্ড বেহা হয়ে গেলাম। কিন্তু আমি যে এসব চাইনি। এতকাল মানুষের কাছে চোর ছ্যাচর বলে গালি খেয়েও আমার এতটা সম্মানহানি হয়নি, যতটা ওনার এসব হাসি ঠাট্টায় আর নিজের এই বেহায়াপনায় হলো। নিজের ওপর রাগে গাড়িরি করছে আমার। মনে হচ্ছে জামাটা টেনে ছিঁড়ে ফেলতে। আপনি আমার সাথে কেন এমন করেন? সেই প্রথম থেকে আমার প্রতি আপনার কেন এত অসন্তুষ্টি? আমি বুঝি মানুষ হিসেবে খুব খারাপ। এতই খারাপ যাকে এক ফোঁটাও সুখ দেয়া যায় না। ওপাশ থেকে উত্তর এলো না। সৃষ্টিকর্তা জানালেন না কিছু। তারপর অনেকটা সময় কাটল। পার্টি আবার ফিরল তার নিজের আয়োজনে। চারপাশে আগের মতো হৈহল্লায় ছড়িয়ে গেল সবাই। যে যার মতো ব্যস্ত হয়ে পড়ল। একবার সতর্ক চোখে আশেপাশে তাকালো আইরিন। সার্থ জামিলের সাথে কথা বলছে। অয়নও বাপ চাচাদের সাথে ব্যস্ত। এদিকে কারোরই তেমন কোনো খেয়াল নেই। মুহূর্তে ঠোঁট টিপে এক বিশেষ উদ্দেশ্যে এগিয়ে গেল সে। সন্তর্পণে এসে তুষির পেছনে দাঁড়ালো। ফের চারপাশটা দেখে হেঁটে যাওয়ার ভান করে কাঁধ দিয়ে এক ধাক্কা মারল সজোরে। তুষির অন্যমনস্ক শরীরটা তাল রাখতে পারল না। চুপ করে পরনের ভারী গাউন আর 2 ইঞ্চি হিল সমেত পুলের ভেতর তলিয়ে গেল সে। ঢেউ খেলার মতো ছলকে উঠল স্বচ্ছ জল। ঝোপাত শব্দ আর তুষির অল্প চিৎকারে সবার নজর চকিতে ঘুরে গেল এদিকে। ইউষা আর্তনাদ করে বলল, তুষি, তুষি পানিতে পড়ে গেছে। বাবা, তুষি পড়ে গেছে। প্রত্যেকে হাহাকার করে ছুটে এলেন। মিনিটেই সরে পড়ল আইরিন। অথচ ঠোঁটে বিজয়ের হাসি টানতেও পারল না। দুপাশ থেকে দুটো বলিষ্ঠ যুবক দৌড়ে এসেই চাপ দিল পানিতে। হাসিটা অমনি মুছে গেল তার। তুষি সাঁতার জানত, কিন্তু হুট করে পড়ায় নাকে মুখে পানি ঢুকে গেছে। ছটফটিয়ে হাত পা ছুটতে ছুটতে কোনোরকম মাথাটা একটু তুলল ওপরে। রেহনুমা আত্মচিৎকার ছুড়লেন, ওই তো আমার তুষি। তুষি যে সাঁতার জানে তা তো আর কেউ জানে না। সেজন্যই ভয়ে ডরে কেঁদে ফেললেন তারা। অয়ন আর সার্থ একই সময়ে পানিতে নামলেও তুষির সার্থর কাছাকাছি ছিল। বড় বড় বাহু ফেলে সাঁতার কেটে অয়নের আগে তুষির কাছে পৌঁছালো সে। একেবারে থাবার মতো করে মেয়েটার ক্ষুদ্র শরীর টেনে কাছে নিয়ে এলো। তুষি পানি খেয়েছে, নাকুক বুজে আসছে কাশিতে, তার উপর উচ্চতায় পানি অনেক গভীর হওয়ায় প্রায় মর্মর দশা। খুঁটির মতো একটা আশ্রয় পেতেই ধরফিয়ে সার্থর গলা দুহাতে জড়িয়ে ধরল সে। চোখে মুখে এত ভয় দেখে সার্থ মোলায়েম কণ্ঠে বলল, আমি আছি তুষি, কিছু হবে না তোমার। আমি আছি। মেয়েটাকে পাজাকোলা করে পুল থেকে ওপরে উঠে এলো সে। সাথে সাথে সবাই ছুটে গেলেন। সার্থ তুষিকে নিয়ে ফ্লোরে বসল। মেয়েটা কাশতে কাশতে নাজেহাল প্রায়। রেহনুমা কেঁদে ফেলেছেন। বাকিদেরও অস্থিরতার চিন্তায় একসা দশা। শওকত নেই এখানে।
নাসিরের সাথে কোথাও একটা গিয়েছেন। সাইফুল উৎকণ্ঠিত হয়ে বললেন, তুই পানিতে কি করে পড়লি মা? এই তো দেখলাম এখানে দাঁড়িয়েছিলি। তুষি বুকে হাত দিয়ে শ্বাস নিতে নিতে কোনোরকম বসল। একটু সময়ের জন্য চোখে অন্ধকার দেখেছে, দম আটকে গিয়েছে, মনে হয়েছে এক্ষুনি যেন মরে যাচ্ছে সে। দুর্বলের মতো মাথাটা মায়ের বুকে রেখে বলল, জানি না, মনে হলো কেউ ধাক্কা দিয়েছে। একটা চাপা শোরগোল শুরু হলো। কে ধাক্কা দিয়েছে প্রশ্ন সবার। তবে কথাটা শোনা মাত্রই সার্থর কৌতূহলী মুখ চোখ ঝিম ধরে গেল। ঘাড় ঘুরিয়ে এক পল ফিরে দেখল নিজের পেছনে, যেখানে দাঁত খিচে দাঁড়িয়ে ছিল আইরিন। সার্থ তাকাতেই ফটাফট শিরদাঁড়া সোজা করল সে। রোকসানা বললেন, এখানে তোমাকে কে ধাক্কা মারবে? আজব। পা পিছলে পড়েছ কিনা সেটা বলো। এমনিই পড়েছ তো হিল, এসব সামলানো কি তোমার কম্য? সাইফুল গমগমে গলায় বললেন, তুই কি ভালো কথা জানিস না রোকসানা? দেখছিস মেয়েটার এই অবস্থা। যাক গে রেহনুমা, চলো আমরা বাড়ি যাই। আমি ভাইজানকে বলে আসছি। তুষি মায়ের বুকে লেপ্টে ছিল। ভদ্রমহিলা মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, মেয়েটা এখনো কেমন করে শ্বাস নিচ্ছে। ফুটবল লাগছে মনে হয়। এই অবস্থায় হেঁটে যেতে পারবে? সার্থ বলল, আমি নিয়ে যাচ্ছি। তুষিকে কোলে তুলতে দুহাত বাড়াল সে, কোত্থেকে এসেই খপ করে সেই হাত চেপে ধরল অয়ন। ভ্রুকুচকে ফিরে চাইল সার্থ। অধিক চোখের দিকে চেয়ে কঠোর স্বরে বলল, তুষি তো আমার হবু স্ত্রী, তাহলে আমাকেই বুঝতে দাও। তারপর সার্থর হাত দুটো ঝট করে ঠেলে সরিয়ে দিল অয়ন। ছেলেটা চমকায়, স্তব্ধ হয় বিস্ময়ের ঘায়ে। অয়ন আজ কোনো কিছুর কোনো তোয়াক্কা করল না। তুষির ক্লান্ত নিস্তেজ শরীরটা তুলে নিল দুহাতে। ভাইয়ের চোখের সামনে দিয়েই বুক চিতিয়ে উঠে দাঁড়ালো। একটা বিজয়ের সূক্ষ্ম হাসি ঠোঁটে মেখে পা বাড়াল সদরের দিকে। কিংকর্তব্য বিমূঢ় হয়ে সেই প্রস্থান পথে চেয়ে রইল স্বার্থ। ইউষা, রেহনুমা, তনিমা, মিন্টু সকলেই চললেন তুষির পেছনে। চেনা জানা আরো কয়েকজন সাথে সাথে গেলেন। যাত্রা শেষ হলো, অথচ ওই একই জায়গায় মূর্তির মতো ঠায় বসে রইল স্বার্থ। কানের পাশে বারবার বেজে গেল, আমার হবু স্ত্রী, আমাকেই বুঝতে দাও। সার্থর স্তম্ভিত চোখ দপ করে ওঠে। ভেসে থাকে চোয়ালের হাড়, কপালের শিরা ফুলিয়ে। হুট করে উঠে দাঁড়ালো সে। লম্বা পায়ে হেঁটে গিয়ে জুসবারের টুল টেনে বসল। ওয়েটার শুধালেন, কি দেব স্যার? সার্থ থুম ধরে একটা শেলফের ওপর থাকা চকচকে বোতলের দিকে চেয়ে রইল 2 সেকেন্ড। পার্টিতে নাসিরের কিছু ফরেনার বন্ধুরা এসেছেন, যাদের জন্যই এই বিশেষ ব্যবস্থা করা আজ। ও বলল, হুইস্কি কিছু মেশাবেন না, বরফ না। লোকটি খান নাড়লেন। বোতলের ছিপি খুলে উৎগন্ধের ওই তরল সার্ভ করলেন গ্লাসে। এগিয়ে দিতেই সার্থ হাতের মুঠোয় তুলল। মাথার ভেতর গণগণের রাগে বেজে বেজে গেল, আমার হবু স্ত্রী তো, আমাকেই বুঝতে দাও। পরপর তুষিকে ওইভাবে ছিনিয়ে নেয়ার দৃশ্যের দাঁত পিষে ধরল ছেলেটা। চট করে গোটা হুইস্কির ঝাঁচালো তরটুকু গলায় ঢেলে দিল স্বার্থ। না কাশল, না একটুখানি বিকৃত হলো চেহারা। খুব স্থির চোখ মেঝেতে রেখে বলল, আরেক গ্লাস। জামিল ওয়াশরুমে গিয়েছিল। শীষ বাজাতে বাজাতে এসে দেখল পার্টি আর পার্টি নেই। চেনা জানা লোকেরা কোথায়? এর মাঝেই যে এত সব কাণ্ড ঘটে গেছে, বেচারা জানেন না কিছু। হঠাৎ ওর নজর পড়ল জুসবারের দিকে। চোখ ফেটে বেরিয়ে এলো অমনি। হুড়মুড় করে সঙ্গে সঙ্গে ছুটে গেল ছেলেটা। সার্থর হাত থেকে বোতলটা টেনে ধরে বলল, আরে আরে, তুই ড্রিঙ্ক করছিস কেন? এই সার্থ এই। নিচু মাথাটা তুলে চাইল সার্থ। চোখ দুটো অস্বাভাবিক, অক্ষিকুটে ভেসে থাকা লাল রক্ত দেখে ভরকে গেল জামিল। কি হয়েছে তোর? সার্থর দৃষ্টি আরো কঠিন হয়ে গেল। টানটান হলো শক্ত চিবুক। জামিলের চোখ গেল টেবিলের খালি গ্লাসগুলোয়। হাতকে বলল, তুই তুই এতগুলো, ও মাই গড। কি করেছিস ভাই? ওয়েটার ছেলেটা পেছনে থেকে বললেন, স্যার, আমি কখন থেকে বারণ করছি। উনি শুনছেনই না। এত কড়া ভাবে খাচ্ছেন, তাও এত বেশি, মানে বুঝতেই পারছেন। আমি আমি দেখছি। পাথর হয়ে বসে থাকা সার্থর কাঁধ ধরে ঝাঁকাল জামিল। এই সার্থ, কি হয়েছে বলবি তো? এত রেগে আছিস কেন? আর অয়ন ওরা? সার্থ কাঁধ থেকে হাতটা ঝাড়া মেরে সরাল। উঠে দাঁড়ালো তড়াক করে। হেলে পড়তে নিলেই ধরতে এগিয়ে এলো জামিল। ও হাত তুলে থামায়, কড়া চোখে বলে, আমি পারবো। পরপর এলোমেলো পা টেনে টুনে হাঁটা ধরে সে পুলের পাশ থেকে সদরের দিকে যেতে দেখেই রোকসানা এগিয়ে এলেন। উদ্বেগ নিয়ে বললেন, কোথায় যাচ্ছ বেটা? ডিনার করবে না? সার্থ উত্তর দিল না। পাশ কাটালো এমন ভাবে যেন কানেই শোনেনি। আইরিন মায়ের পেছনে ছিল। ব্যাপারটায় বেজায় চটে গেল সে। ছুটে এসেই পথরোধ করে দাঁড়ালো ওর। ভীষণ রেগে বলল, আপনি এভাবে মাঝপথে চলে যেতে পারেন না। এটা কিন্তু কথা ছিল না সার্থ ভাই। সার্থ কানে নেয় না, উল্টে উচ্ছিষ্টের ন্যায় পথ থেকে ঠেলে সরিয়ে দিল ওকে। কিন্তু সেই সরানোর তোর এত জোরালো,
একেবারে ওরপাতার মতো পাশের ওই পুলের ভেতর ছিটকে পড়ে গেল আইরিন। রোকসানা, ও মাই গড, বলে চিৎকার করে উঠলেন। জামিলের জিভ বেরিয়ে এলো দুহাত। আরেক চোট বিস্ময় ভরকে গেল সবাই। অথচ কোনোদিকে না চেয়েই সোজা বেরিয়ে গেল সার্থ। ফুসতে ফুসয়ে গিয়ে বসল গাড়িতে। ইঞ্জিন চালু করার মাঝেই জামিল ছুটে আসে। জানলায় চোখে শুধায়, তুই এভাবে যাচ্ছিসটা কোথায়? ছেলেটা গাড়ি ছোটাল। হুইল ঘোরাতে ঘোরাতে দুটো বাক্য ছুড়ে দিল, বোঝাপড়া করতে। তারপর চোখের সামনে থেকে সাপের গতিতে ধেয়ে গেল গাড়িটা। জামিল বিড়বিড় করে বলল, বোঝাপড়া? এই রাগ নিয়ে গেল, সব গেল আজ। রাত আনুমানিক 1:30 বাজে। সৈয়দ ভবন মোড় নিয়েছে ঘুমন্তপুরীতে। সারা বাড়ির লাইট বন্ধ। কেবল বসার ঘরে একটা নিভু নিভু ডিমবাতি জ্বলছে। তুষি ক্লান্ত শরীরে বিছানায় শুয়েছিল। এই আধ ঘন্টা মতো হবে ওর ঘর থেকে সবাই বেরিয়ে গেছে। কিন্তু মা, ইউসা, দাদি সবাই খুব করে চাইছিল কেউ একজন এখানে ঘুমোবে। তুষি রাখল না। অনেক জোরাজোরি করে যার যার ঘরে পাঠিয়ে দিল তাকে। আজকের রাতটা যে ওর খুব করে একা থাকা দরকার। একটু মন ভরে বুক ভিজিয়ে কাঁদা দরকার। দরকার ওর বিধ্বস্ত মনে একটু জোর আনা। প্রতিটা রাতের মতো ওর নীরব হাহাকারগুলোকে শুধু মিশিয়ে দেয়া বালিশে। এসবে তুষি আর কাউকে সাক্ষী রাখতে পারে না। কাউকে না। গায়ের কম্বল সরিয়ে অবসন্ন চিত্তে উঠে বসল মেয়েটা। সেই যে পার্টি থেকে ফিরেছে, এখনো ফ্রেশ হয়নি। মা কত বললেন, তাও জেদ করে ড্রেসটা অবধি খোলেনি। গায়ে শুকিয়ে গেছে। শরীরে জোর নেই, মনের জোর নেই আরো আগে। একটা বড় শ্বাস নিয়ে উঠে দাঁড়ালো তুষি। ঘরের আলো বন্ধ, ছোট জানলা ছাপিয়ে ঠিক করে আসা আলোতেই যা বোঝা যায় একটু। কিন্তু তুষির অন্ধকারে হাঁটার অভ্যেস আছে। বস্তিতে কত হাঁটত, আবার এই ঘরে তো প্রথম দিকে বাল্বই ছিল না। সুইচবোর্ড দরজার পাশে। তুষির ইচ্ছে হলো না গিয়ে লাইট জ্বালাতে। অন্ধকারেই নরম পায়ে ড্রেসিং টেবিল অবধি এলো। কানের দুল, নেকলেস, ব্রেসলেট সব অর্নামেন্টস একে একে হাতে হাতে খুলে রাখলো তার ওপর। যখন গাউনের চেইনটা পিঠ থেকে টেনে কোমর অবধি নামাল, সঙ্গে সঙ্গে ধ্রিম করে ঘরের দরজা ঠেলে ভেতরে হেলো কেউ একজন। নিস্তব্ধ ঘরে ওই হঠাৎ শব্দ শোনালো চিৎকারের মতো। চমকে ফিরল তুষি। কালো মতো একটা বিশাল দীর্ঘদেহী অবয়ব চৈকাট মারিয়ে ঘরে ঢুকেছে। মেঝেতে কেমন মোশমস করে উঠল তার পা ফেলার আওয়াজ। তুষির দৃষ্টি জোড়া ছলকায়। এই হাঁটার ধরন সে চেনে। উনি এসছেন। কিন্তু উনি কি করে আসবেন? উনি তো বাড়িতেই নেই। আর দরজা চাপানো ছিল। ও তো মাকে বলেছিল লক টিপে দিতে, দেননি। তুষি ধরফরিয়ে গাউনের চেইন হাতাল। আঙুলে বাঁধল, একটু টানল কিন্তু ওপরে তুলতে পারল না। তখনই সুইচ টেপার শব্দ হলো। আলোতে আলোতে মেখে গেল গোটা ঘর। সেই পূর্ণ সফেদ প্রভায় সার্থর লাল টকটকে চোখ দুটো দেখে ছাদ করে উঠল তুষির বুক। জ্বরের মতো জমে গেল মেয়েটা। নিস্তব্ধ হয়ে বলল, আপনি? সার্থ উত্তর দিল না। উল্টো করে দরজার ছিটকিনি তুলে দিল। তুষি দ্বিতীয়বার চমকায়, অবাক হয়, এগিয়ে আসে দ্রুত। কি, দরজা বন্ধ করলেন কে? বলতে বলতে দরজা খুলতে এক হাত বাড়াল, দুম করে সেই হাত কেড়ে নিয়ে মুঠোয় চেপে ধরল সার্থ। তুষি ভরকে গেল কিছু। ঠিক করে তাকানোর আগেই ধরে রাখা হাতটা ঘুরিয়েই ওকে দরজার কাঠের সাথে চেপে ধরল ছেলেটা। শীর্ণ পিঠের সাথে শক্ত কাঠের সংঘর্ষ, সঙ্গে এক ঝটকা হিসৈষের শ্বাস মুখে এসে লাগতেই ভরকে গেল মেয়েটা। ভয়ার্ত চোখ মেলে সার্থর মুখপানে চেয়ে রইল সে। সার্থর ফর্সা চেহারার ক্ষিপ্ত নাজেহাল দশা। কেমন অদ্ভুত হারহিম চাউনি। তুষির বুক কেঁপে ওঠে। ভয়ে ভয় বলে, এমন এমন করছেন কেন? সার্থ যতটা রুষ্ট চোখে চেয়েছিল, মুখ খুলল ততোধিক শান্ত গলায়। অয়নকে তুমি বিয়ে করবে না? অমনি অ্যালকোহলের উদ্গন্ধে তুষির চেহারা কুঁচকে গেল। অবাক হয়ে বলল, আপনি কি মদ খেয়েছেন? এত বাজে গন্ধ কিসের? সার্থ চটে গেল। হাতের কবজিতে আঙুল দাবিয়ে বলল, আমি কি বলেছি তুমি শুনেছ? তুমি অয়নকে বিয়ে করবে না। উইপোক্ত বাঁধনে ব্যথা পেল তুষি। হাত ছাড়াতে মুচাল একটু। তেতে বলল, লাগছে আমার। সব সময় এসব ভালো লাগে না। আপনি কি আমার শরীরটাকে মগের মুল্লুক পেয়েছেন? যখন ইচ্ছে হবে তেরে আসবেন, গায়ের জোর দেখাবেন, এসব আপনার একটা স্বভাব হয়ে গেছে। হাতটা ছাড়ুন। সার্থ দাঁত খিচে বলল, একদম তেজ দেখাবে না। আমি যা বলছি তুমি সেটাই করবে। ইউ হ্যাভ টু ডু ইট। কাল সকালেই বাড়ির সবাইকে বলে দেবে তুমি অন্য কাউকে বিয়ে করবে না। আপনার কথা মতো হবে নাকি? আপনি নিজেকে কি ভাবেন? মদও গিলছেন আজকাল। আর এত রাতে এসব ফালতু জিনিস খেয়ে আমার ঘরে ঢুকেছেন কেন? কোনো লজ্জা নেই আপনার না? ছাড়ুন তো। তুষি সজোরে হাত ছাড়া মারল। সার্থ ছেড়েও দিল এবার। মেয়েটা ফুসতে ফুসতে বিড়বিড় করল, কখন কি করে, কি বলে নিজেই জানে না। আপনার মতো মাতালের সাথে এক ঘরে আমি থাকবি না। যত সব। তুষি উল্টো করে ছিটকিনি নামাতে হাত তুলল, অমনি সরু কোমর প্যাঁচিয়ে ধরেই পাশের সোফার ওপর ছুঁড়ে মারল সার্থ।
একেবারে উড়ন্ত পাতার মতো মেয়েটার ক্ষুদ্র শরীর ছিটকে এসে নরম গদির ভেতর পড়ল। তুষি হকচকাল, ব্যথায় টনটনিয়ে উঠল পিঠের হাড়। ওপাশ থেকে ক্ষুব্ধ বাঘের মতো তেড়ে এল স্বার্থ। তুষির দুই হাত তুলে মাথার দুই পাশে ক্রস করে চেপে ধরল সবেগে। নিজের শক্ত হাঁটুটা তুলে দিল বসে থাকা মেয়েটার কোমরের পাশে। একটা বলিষ্ঠ দেহের মাঝে আটকা পড়ে তুষির মাথা চক্কর কাটে। ছটফটিয়ে বলে, এসব কোন ধরনের অসভ্যতা? দিন দিন কি শুরু করেছেন আপনি? স্বার্থ চিরবির করে বলল, আমাকে ইগনোর করছিস? সৈয়দ স্বার্থ আবরারকে? এত সাহস কোত্থেকে এলো তুষি? কে দিল? অয়ন। তুষি আশ্চর্য হয়ে গেল। স্বার্থ তুই তোকারি করছে। ফের হাত ধরে মোচড়াল, শরীরে এপাশ ওপাশ করল। খুব করে চাইল নিজেকে ছোটাতে। মেয়েটার এই ব্যর্থতায়, দুর্বলতায় বাঁকা হাসল স্বার্থ। বিদ্রুপ করে বলল, স্টপ ফাইটিং বেইবো, ইউ ক্যান্ট উইন এনিমোর। তুষি চোখ রাঙিয়ে বলল, আমাকে ছাড়ুন, আমি কিন্তু ঘুষি মেরে দেব। ভ্রু নাচাল স্বার্থ। আচ্ছা, তাই নাকি? আগে তো আমার হাত থেকে বাঁচো, তারপর নাহ গায়ের জোর দেখাবে। বলার সাথে আরো দৃঢ়ভাবে হাত দুটো ধরে রাখল সে। পেলব কবজি জড়াবি খসখসে মুঠোয় এত শক্তভাবে ধরাতে নিভে গেল তুষি। ব্যথায় কুচকে এলো চেহারা। কণ্ঠ মিয়ে বলল, কেন এমন করছেন? ব্যথা পাচ্ছি আমি। তাহলে বলো তুমি অয়নকে বিয়ে করবে না? কেন করব না? আমি বলেছি তাই। করবে না মানে করবে না, ব্যাস। তুষির ধৈর্য গুড়িয়ে গেল এবার। চেঁচিয়ে উঠল মৃদু স্বরে, আপনি কে? সব সময় আমি কেন আপনার কথা শুনব? আমি আপনার হাতের পুতুল নই। আপনি আইরিনকে বিয়ে করতে পারলে আমিও বিয়ে করব। যাকে ইচ্ছে হয় তাকে করব। তর্ক করো না বেইব। তাহলে? তুষি কথা টেনে নেয়, পাল্টা চটে বলে, তাহলে কি? কি করবেন? কি করবেন আপনি? স্বার্থ হুঙ্কার ছুড়ল দাঁত চিবিয়ে। ঠোঁট কেটে ফেলবো, বেয়াদব। তাই নাকি? কার্টুন দেখি, কত পারেন কাটতে কাটো। বাকিটুকু তুষি শেষ করতে পারল না, গর্জন তুলে ছুটে আসা ঝড়ের মতো নিজের তপ্ত ঠোঁট দুটো তুষির ঠোঁটের ভাঁজে গুজে দিল স্বার্থ। আকস্মিক এই ছোঁয়া, এই অপ্রত্যাশিত স্পর্শে থমকে বসল মেয়েটা। এক লহমায় পৃথিবী শুদ্ধ বদলে গেল তার। রুর চাউনি থামল তার ছটফটিয়ে ছাড়াতে চাওয়া হাত। উল্টে শ্বাস প্রশ্বাস শূন্যের মতো জট পাকিয়ে খুরল গলার কাছে। পরপর হারানো খেয়েই ফিরল, ঠোঁটের ওপর একটা জোরে কামড় পড়তেই। নিভু চাউনি চমকে উঠল তুষির। ব্যথায় হুঁশ ফিরল যেন। ততক্ষণে ওই দুটো নরম ওষ্ঠে স্বার্থ সুনামি বয়ে দিয়েছে। চুমুর বদলে কামড়ে কামড়ে একাকার করছে সে। এক একটা ক্রুদ্ধ শ্বাসের অদল বদলে জেদ ক্ষোভের পাহাড় ধসে মেতে উঠল স্বার্থ। অথচ এই নিদারুণ নিষ্ঠুরতায়ও তুষি নড়তে ভুলে গেছে চোখের পাতা ফেলার কথা। একটা পাথরের মূর্তির মতো চিন ধরে রইল সে। কিন্তু স্বার্থ হাত দুটো ধরল, খুব জোরে ধরল। দন্তপাটির নির্মম প্রহারে ছিঁড়ে ফেলল ঠোঁটের ত্বক। কিছুক্ষণ ইচ্ছেমতো ক্ষোভ মিটিয়ে সরে এল সে। হিংস্র চোখে দেখল তুষির নিস্তব্ধ মুখ। মেয়েটা হা করে চেয়ে আছে তখনও। স্বার্থ তাকালো ওর ঠোঁটের দিকে। দু জায়গায় কেটে রক্ত বেরিয়ে এসেছে। এক জায়গায় কালো হয়ে ফুলেছে একটু। স্বার্থ দৃষ্টিতে পৈশাচিক দম্ভ নিয়ে বলল, বলেছিলাম কাটবো, কেটেছি। তুষির সম্বিত ফিরল না। জবাবে নিশ্চুপ, ফালফাল করে চেয়ে রইল সে। এই যে ঠোঁটের জ্বলুনি, হাত পায়ের বিবশ ভাব এসবের ভ্রুক্ষেপ আদৌ নেই। মানুষটা ওকে চুমু খেয়েছে, ছুঁয়েছে এভাবে। কেন? কেন ছুল? উনি না ভালোবাসেন না, ওনার না অনুভূতি নেই। উনি না আইরিনকে বিয়ে করবেন। তাহলে ওর কাছে কি? মেয়েটার এই নির্নিমেষ চেয়ে থাকা দৃষ্টিতে স্বার্থ খুইয়ে গেল হঠাৎ। কুচকে থাকা কপালের নিচে গোটানো ভ্রুও টানটান হলো অমনি। দুজনের চোখাচোখির দূরত্ব মাত্র এক আঙুল। হেঁকে অন্যের চোখা নাকের সাথে বোঝাপড়া বাড়ছে। নিঃশ্বাসে ঠোকাঠুকি হচ্ছে বারেবার। প্রথমবার দুজনের এই মাত্রাতিরিক্ত ঘনিষ্ঠতায় তুষির চোখের কাজল থেকে ঠোঁটের লিপস্টিক অবধি খুঁটে খুঁটে দেখল স্বার্থ। মেয়েটার তিরতির করা পদ্মকুড়ির ন্যায় অধর, তার মাতাল মনের নেশা বাড়িয়ে দিল আরো। চুপ করে সব রাগ পড়ে গেল, কামুক এক চিহ্ন নেমে এলো চোখে। আচমকা মাথার ওপর চেপে রাখা তুষির হাত দুটো ছেড়ে দিল স্বার্থ, নিজের ঠান্ডা হাত নামিয়ে এনে গুজল মেয়েটার ঘাড়ের ভেতর। খুব আবেশ নিয়ে চুলের ভাঁজে রাখতেই একটু নড়ে উঠল তুষি। হতভম্ব চোখের দৃষ্টি বদলালো, নিরেট হলো। স্বার্থ যেই ঠোঁট এগোবে, চট করে নিজের ঠোঁট সরিয়ে নিল সে। ছেলেটা ফের রেগে গেল তাতে। দাঁত মুখ খিচে এক হাত দিয়ে তুষির থুতনি চেপে ধরে নিজের দিকে ফেরাল। তারপর বেসামাল ঢেউয়ের গতিতে আরেকবার নিজের নিটোল ওষ্ঠ মিশিয়ে দিল তুষির পুরন্ত ঠোঁটে। এক ফালি অনুভূতিতে তুষির পায়ের তলাশুদ্ধ শিরশির করে উঠল। একটু আগে বিস্ময় জমে রইলেও এবার আর তা হলো না। বরং নিজেকে ছাড়ানোর আশায় প্রচণ্ড গতিতে ছটফটিয়ে উঠল সে। চাইল না স্বার্থ ছোঁয়া। দুহাত দিয়ে জোরসে ঠেলল ওর শরীরটা। এই চমৎকার মুহূর্তে স্বার্থ বিরক্ত হতে চাইল না।
বুকের ওপর থেকে ফের হাত দুটো নিয়ে তুষির মাথার ওপর ক্রস করে বেঁধে রাখল সে। আরেক হাতে শক্ত করে ধরল তুষির এক কাঁধের চুল। মেয়েটার ছোটা তদ্দুর এক ফোঁটা নড়চড় অবধি দুষ্কর হয়ে পড়ল। পেটানো শরীরের নিচে থরথরিয়ে পড়ে থাকাতে আটকে এলো দম। সার্থর চুমুতে এবার হিংস্রতা নেই, ভীষণ গভীর তার ছোঁয়া। এত জোরালো সেই রেশ, রীতিমতো চুমু দিতে দিতে মেয়েটাকে আতশোয়া থেকে সোফার ওপর পুরোপুরি শুয়ে ফেলল সে। সম্পূর্ণ দৈহিক ভার ছেড়ে দিল তুষির ওইটুকু শরীরের মাঝে। তুষি ছাড়াতে চাইল বাঁচতে, কিন্তু একটা জিম করা, ট্রেনিং আর রোদে চলছে যাওয়া কর্মঠ শরীরের সাথে কুলোতে পারল না। তার 2 বছরের কুস্তির অভিজ্ঞতা অবধি কাজে দিল না আজ। বরং চুলের ভাঁজে থাকা সার্থর হাতটা হুট করে নেমে এলো কাঁধে। একটানে খাট থেকে গাউন নামিয়ে ফেলল। উত্তাল সুনামির মতো ঠোঁট গুজে দিল গলায়। তুষি চোখ খিচে ফেলল গলায় পড়া এক একটি দাঁতের প্রহারে। যেন জোকের মতো বসে গেছে সার্থ। ঘাট থেকে গাউনের মাথা সরাতে সরাতে যখনই বুক অবধি নামাল, নিজের সবটুকু শক্তি দিয়ে মেয়েটা ওকে ধাক্কা মারল জোরে। বিধিবাম, এবারেও ব্যর্থ সে। এক চুলও নড়েনি মানুষটা। তুষি অসহায় হয়ে পড়ল এবার। বুঝল এই লোক নিজের মাঝে নেই। মদ খেয়ে নেশার তোরে ছুটছে ওকে। না হলে হুঁশে থাকলে ওর কাছেও তো খিস্ত না। তুষি হাঁপানির রোগীর মতো দ্রুত শ্বাস টানতে টানতে বলল, ছাড়ুন আমায়। আমি কিন্তু চেঁচাব। সার্থ ঘাড়ের ভাঁজ থেকে ঠোঁট দুটো তুলল। উত্তরের বদলে ভীষণ শব্দ করে চুমু খেল গালে। এই অচেনা হাবভাবে বিমূঢ় হয়ে পড়ল তুষি। এক চোট ভূমিকম্পে কেঁপে উঠল শরীরটা। পরপরই হাত পা চালালো ছোটার তাগিদে। কপট রাগ নিয়ে বলল, আপনি আমাকে ছাড়বেন না। আমি সার্থ ঘাড়ে নাক খসতে খসতে ডাকল, শানুরিটা। তুষি বরফের মতো জমে যায়। বুক ধুকপুক করে ওঠে। শানুরিটা কে? কাকে ডাকছে? কার নাম এটা? তুষি আর্দ্র স্বরে অনুনয় করল, আপনার মাথা ঠিক নেই। আমাকে ছাড়ুন, আল্লাহর দোহাই। সার্থ নিজের মাঝে সত্যিই নেই। এত মিনতি কানে তো নিলই না, উল্টে মাদক দৃষ্টিতে তুষির কপাল থেকে চুল সরিয়ে কানের পিঠে রাখল। বুকের গতিতে নিঃশ্বাস ভিজিয়ে বলল, মাই শানুরিটা, হোয়াই ইউ আর সো বিউটিফুল। এতটাও সুন্দর হও না যাতে আমার মাথা ঘুরে যায়। তুষি কাপল, প্রচণ্ড ঝড়ে ঠকঠক করা চারাগাছের মতো কাপল ওর কথায়। বিটকেল ওকে ডাকছে। মেয়েটার গলার স্বর বুঝে গেল আরো। ছাড়ুন। সার্থ ছাড়ল না। তবে নেশা আর তন্দ্রায় ওর চোখ বুজে আসছে। একবার চোখ দুটো বুঝল, মেলল। পরপর মুখটা ফের গুজে রাখল তুষির গলায়। মেয়েটা পুরোপুরি হাল ছেড়ে দিল তাতে। পরপরই টের পেল সার্থর ধরে রাখা হাতের বাঁধন ঢিলে হয়ে আসছে। কেমন বিড়বিড় করার মতো নড়ছে তার ঠোঁট। নিদ্রায় নেশায় একাকার হয়ে বলছে, সরি তুষি। আমি সেদিন ওসব বলতে চাইনি। আমার মাথা ঠিক ছিল না। না, তোমাকে আমি কারো পাশে সহ্য করতে পারি না। কেন তুমি অয়নের সাথে অত কথা বলো? তারপরই হাতটা ছুটে গেল। তুষির গলার খাজে শিথিল হলো গরম ঠোঁট। শরীরটা অবধি সম্পূর্ণ ভার নিয়ে পড়ে রইল ওর শরীরের ওপর। ডোক গিলল তুষি। হাত ছোটাল। বড় শ্বাস নিতে নিতে একবার ঠেলল সার্থকে। দুম করে সোফা থেকে গড়িয়ে মেঝেতে পড়ে গেল ছেলেটা। তুষি আঁতকে উঠল। বসল ধরফরিয়ে। সার্থর চোখ বন্ধ, কেমন হাত পা ছড়িয়ে লেপটে গেছে ফ্লোরে। তুষি হাঁটুমুড়ে বসে অস্থির চিত্তে ডাকে, শুনছেন। কি হলো? জবাব এলো না। তুষি দিশা হারিয়ে ফেলল। কি করবে বুঝল না। জ্ঞান হারিয়েছে, না ঘুমিয়ে পড়েছে। সার্থর ঠোঁট দুটো নরল তক্ষুনি। কিছু বলছে আবারও। তুষি মাথা নুয়ে কান পাতল ওর বুকের কাছে। শুনতে পেল গুনগুনে স্বর, শানুরিটা, I'm sorry মাই শানুরিটা। I'm sorry ফর এভরিথিং। তারপর একটু থামল সে। সময় পেরোতেই বিড়বিড় করলো আরেকবার, অয়নকে বিয়ে করো না প্লিজ। চলবে।